অনেক ক্লান্ত। রাতে বাড়িতে ফিরলাম। প্রবেশ করে দেখলাম সবাই খাবার টেবিলে, সবাই রাতের ডিনার করছে। মাহিম, আজও এত লেট কেন? এমনি আম্মু, বন্ধুদের সাথে ছিলাম। মাহিম বাবা দেখ তো ঈশিতার কি হয়েছে। কেন চাচা? বিকেল থেকে ঘরের ভেতরে আছে, বের হচ্ছে না। আজ আবার কি হলো? জানি না। ঠিক আছে। আমি মিমকে ইশারা করে জিজ্ঞেস করলাম, বাট সেও বলতে পারলো না। আমি সিঁড়ি বেয়ে উপরে উঠে ঈশিতার রুমের সামনে চলে আসলাম। আমার পাশের রুমে ঈশিতা থাকে। ঈশিতা রুম থেকে বের হচ্ছিল না কেন? তাতে তোমার কি? বের হওয়া বলছি। না। বেশি বাড়াবাড়ি করিস না। শোন, আমি রুমে যাচ্ছি। অনেক খিদে লাগছে, আমার জন্য খাবার নিয়ে আয়। তাই বলে চলে আসলাম নিজের রুমে। ফ্রেশ হয়ে বিছানায় চোখ বুজে শুয়ে রইলাম। ঈশিতার জন্য অপেক্ষা করছি। আমি জানি আমার খিদের কথা শুনলে 1 মিনিটও রুমে থাকবে না। পরিচয় শেষ করি। আমি মোহাম্মদ মাহিম ইসলাম, বাসা কুষ্টিয়া। বর্তমানে কুষ্টিয়া সরকারি সেন্ট্রাল কলেজ ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছি। আমাদের যৌথ পরিবার, বাবা 2 ভাই একসাথেই থাকি। আমার বাবা ও চাচার ছোট একটা ব্যবসা আছে। আমরা 2 ভাই বোন। বোনের নাম মিম, আর ছোট চাচার 2 ছেলে মেয়ে। মেয়ের নাম নুসরাত জাহান ঈশিতা, আর তার ছোট ভাই হচ্ছে তানভীর। অন্যদিকে ঈশিতা নিজের রুম খুলে দৌড়ে ডাইনিং টেবিলে চলে গেল। কি রে মা, তোর কি হয়েছে? বিকেল থেকে দরজা বন্ধ করে আছিস কেন? বাট ঈশিতা কারোর কথায় উত্তর না দিয়ে খাবার বাড়তে লাগলো আমার জন্য। কি হলো ঈশিতা? এবারও ঈশিতা কোনো উত্তর না দিয়ে খাবার নিয়ে উপরে চলে আসলো। এটা দেখে সবাই মিট মিট করে হাসছে। ভাইয়া এখনো খাবার খাইনি। ভাইয়া দরজা খোলো, তোমার জন্য খাবার আনছি। ঈশিতার ডাক শুনে আমি দরজা খুলে দিলাম। সে খাবার নিয়ে বিছানায় রাখলো। না ভাইয়া, খাবার খেয়ে নাও। আমি খাবার খেতে লাগলাম। প্রচুর খিদে লাগছে। ঈশিতার দিকে তাকিয়ে দেখি আমার দিকে কেমন করে তাকিয়ে আছে। কিরে, খাবার খেয়েছিস? সেটা তোমার না জানলেও চলবে। বুঝলাম মহারানী কোনো কিছু নিয়ে রাগ করে আছে। বরং আমি এক লোকমা নিয়ে ঈশিতার মুখের কাছে ধরলাম। সে আমার দিকে তাকিয়ে মুখে পড়ল। এইভাবে আমরা খাওয়া শেষ করলাম। ঈশিতা প্লেট গুছিয়ে চলে যাবে, তখন আমি তাকে ডাকলাম, ঈশিতা তুই দরজা বন্ধ করেছিলি কেন? এমনি। আচ্ছা ভাইয়া, তুমি জেসমিন আপুর সাথে কোথায় গিয়েছিলে? তাহলে মহারানী এটার জন্য রাগ করে আছে? সেটা তোকে কেন বলবো? হ, আমাকে কোথাও ঘুরতে নিয়ে যায় না, ওই শাকচুনিকে নিয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে, বলা লাগবে না। আমি আজই ম্যাসে চলে যাব, আর আসবো না। জানা তুই কয়েকদিন থেকে বলবে মাহিম ভাইয়া আমাকে নিয়ে যাও এসো। এবার সেটা হবে না। তাই বলে হনহনিয়ে চলে গেল। আসলে ঈশিতাকে অনেকবার চাচা চাচি মেসে রেখে আসছে, তবুও সে কিছুদিন থেকে আবার চলে আসে, আর তাকে আমারই আনতে হয়। শালার বজ্জাত, আমাকে একটুও ভালোবাসে না। ঈশিতা নিচে যেতে যেতে তার কানে একটা কথা আসলো। ঠিক আছে জেসমিন, তোর যতদিন ইচ্ছে থাক। ঠিক আছে খালা। ঈশিতা নিচে গিয়ে জেসমিনের দিকে ভেংচি কাটলো। আম্মু, আমি আজই ম্যাসে চলে যাব। হঠাৎ করে মেসেজ যাবি কেন? এমনিতেই। ঈশিতা মা, তোর মেচে যাওয়ার দরকার নেই। আমি যাব বলছি, যাব। ঠিক আছে যাস, তোকে তো রেখে আসতে চাই, তুই তো যেতে চাস না। আবার রেখে আসলে চলে আসিস মাহিমের সাথে। এবার কাঁদবো না, 1 মাসের কমে বাড়ি আসবো না। এটা তো ভালো কথা। তোরা পারিসও বটে। মিম, তুইও আমার সাথে যাবি? তুই যাবি, এর মাঝে আমাকে টানছিস কেন? আসলে মিম আর ঈশিতা একই ক্লাসে পড়ে। আমার সাথে যাবি মানে যাবি। ঠিক আছে, গুছিয়ে নিচ্ছি তাহলে। ঈশিতার কথা শুনে জেসমিন মুচকে হাসলো, যেটা মিমের চোখ এড়ালো না। মিম আর ঈশিতা উপরে নিজের রুমে আসতেছিল, তখন আমি তাদের সামনে দাঁড়ালাম। কিরে, সত্যি মেসে যাবি? হ্যাঁ। ঠিক আছে যা, আবার কান্না করিস না যেন। আবার আমাকে তো নিয়ে আসতে হবে। হ্যাঁ, নিয়ে আসা লাগবে না, আমি চলে যাচ্ছি। এবার তুমি শান্তিতে থাকো, আরামে রিল্যাক্স করে ঘুমাবে। তাই বলে ঈশিতা নিজের রুমে চলে গেল। যাক গেল, পাগলিটা এই জন্য রেগে আছে তাহলে। আসলে বিকেলে আমি জেসমিনকে বাস টার্মিনাল থেকে আনতে গিয়েছিলাম। তখন আসার সময় রিক্সায় করে আসছিলাম। হয়তো তখন ঈশিতা আমাকে দেখছে আর সেই জন্য রেগে আছে। সন্ধ্যায় ঈশিতা ও মিম মেসেজ যাওয়ার জন্য রেডি হয়ে পড়ছে। আমি রেডি হয়ে নিচে চলে আসলাম। তোরা সবকিছু নিয়েছিস তো? যদি কিছু না নিয়ে থাকিস তাহলে নিয়ে নে, নালে আবার বাড়ি আসার জন্য ঝামেলা করবি। আমাদের কিছুই লাগবে না। তাড়াতাড়ি আয়, যেতে যেতে অনেক সময় লাগবে। আমি ঈশিকা ও মিমকে নিয়ে গাড়িতে বসলাম। আমি ড্রাইভিং সিটে, মিম ঈশিতার পিছনে বসে আছে। গাড়ি স্টার্ট দিয়ে মেন গেট হতে বেরিয়ে গেলাম, রওনা দিলাম ম্যাচের দিকে।
আমি গাড়ি চালাচ্ছি আর ব্যাগ মেরো থেকে এসে তাকে দেখছি। সেটা হয়তো মেম খেয়াল করছে। ভাইয়া দেখে শুনে গাড়ি চালা। বেশি কিছু বললাম না, না হলে আবার মেম বকবক করতে লাগবে। 1 ঘন্টা পর মেসের সামনে চলে আসলাম। গাড়ি থামতেই ঈশিতা আমার সাথে একটা কথাও বলেনি। মিম ও ঈশিতা গাড়ি থেকে নামলো। সাবধানে থাকিস তোরা, আর যদি কিছু প্রয়োজন হয় তাহলে আমাকে ফোন করে জানাস। মিম এদিকে আয়। তারপর আমি আমার কাছে আসলো। ঈশিতার দিকে খেয়াল রাখিস, বেচারি রেগে আছে। সেই চিন্তা তোমাকে করতে হবে না, শত হলেও আমার একটা মাত্র ভাবি। তারপর গাড়ি টান দিয়ে বেরিয়ে আসলাম ম্যাচ থেকে। এখন রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। কিরে, তোর ভাই তোকে কি বললো? কিছুই বললো না, শুধু সাবধানে দেখে শুনে থাকতে বললো। হ্যাঁ, তাই বলে রাগে হর্ন নিয়ে চলে গেল নিজের ব্যাগ নিয়ে। তুই যদি জানতি যে মাহিম ভাইয়া তোকে কত ভালোবাসে, তাহলে এমন রাগ করে থাকতি না। অন্যদিকে আমি বাড়ির দিকে যেতেছিলাম, তখন প্রায় সন্ধ্যা পার হয়ে গেছে। রাস্তার মাঝখানে দেখলাম একটা মেয়েকে প্রায় 4-5 জন ছেলে ধরে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে, আর মেয়েটা সাহায্যের জন্য চিল্লাচ্ছে। আমি গাড়ি চালিয়ে তাদের সামনে গিয়ে থামলাম, মুখে মাস্ক পরে গাড়ি থেকে নামলাম। আস্তে আস্তে হেঁটে ছেলেগুলোর সামনে গিয়ে দাঁড়ালাম। মেয়েটার দিকে তাকিয়ে দেখলাম সে প্রচুর কান্না করছে। কান্না করতে করতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। প্লিজ ভাইয়া, আমাকে এই নরপশুদের হাত থেকে রক্ষা করুন। মেয়েটার কথা শুনে আমার খুব মায়া লাগলো। ছেলেগুলোর দিকে তাকিয়ে দেখলাম তারা প্রচন্ড রেগে আছে আমার উপর। এগুলো দেখে আমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে তাকিয়ে রইলাম। ভাই বলে যখন ডেকেছো তখন তোমার কোনো ক্ষতি হবে না। তোমার এই ভাই থাকতে কেউই তোমাকে এক চুলো আঁচড় করতে পারবে না। তখন ছেলেগুলোর মধ্যে একজন বলে উঠলো, এই কে রে, তুই আমাদের কাজে বাধা দিচ্ছিস? ভালোই ভালোই রাস্তা ছেড়ে দে, না হলে খুব খারাপ হবে। তুই আমার কিছুই করতে পারবে না, প্লিজ ভাইয়া মেয়েটাকে আপনারা ছেড়ে দিন। ছেড়ে তো দিব না, আজ এই মালটাকে নিয়ে আমরা মস্তি করব। এই কথা শুনে আমার মাথা বিগড়ে গেল, চোখ মুখ লাল হয়ে গেল, কিন্তু অন্ধকারে তারা কিছুই দেখতে পারলো না। আমি শান্ত হয়ে তাদের আবারও বললাম, ছেড়ে দিন প্লিজ, সে তো আপনাদের বোনের মতো। তাদের মধ্যে লিডার টাইপের একজন এবার হুঙ্কার দিয়ে বলে উঠলো, তোকে বলছি না এখান থেকে চলে যা, আর যদি নাই যেতে চাস তাহলে আমাদের সাথে হাত মিলিয়ে মজা নেই। সেটা কখনো হবে না। আমি তোদের মতো নরপশু নই যে একটা মেয়ের উপর জোর করে এইসব করবো। এই শালাকে মেরে আয় তো, তারপর মালটাকে নিয়ে মস্তি করব। তাদের লিডার ওরকম পেয়ে তাদের মধ্যে একজন আমাকে মারতে আসলো, কিন্তু তারা তো জানে না যে আমি কে। এদের মতো চুনোপুটি আমার পা আঙ্গুলের খেলা। তো ছেলেটা আমাকে মারতে আসলে আমি তার বুকে 1 কিল মারলাম। সে উড়ে গিয়ে দূরে পড়লো। দ্বিতীয়বার ওঠার মতন আর ক্ষমতা তার নেই, একেবারেই খেল খতম। এটা থেকে ছেলেগুলো সব বড় বড় করে আমার দিকে তাকিয়ে রইলো। রে ভাই, সাহস থাকলে আমাকে মেরে দেখা। আমরা এই কথা শুনে ছেলেগুলো মেয়েটাকে ছেড়ে দিয়ে আমার দিকে তেড়ে আসতে লাগলো মারার জন্য। সবাই আমাকে মারতে আসলে ওর তো আমি তাদের মেরে শুয়ে দিলাম। তারা মার খেয়ে মাটিতে গড়াগড়ি খেতে লাগলো। কে ভাই তুই যে আমাদের সবাইকে একলাই মেরে শুয়ে দিলি? সেটা জানানোর প্রয়োজন বোধ করি না আমি। তুই জানিস না আমরা কার লোক, শুনলে তুই ভয়ে এখানে মুতে দিবি। তাহলে বেলেফাল, তুই কাদের লোক আমি দেখি। আমরা ডেডলি বয়েজ গ্যাংয়ের লোক। লিডারের কথা শুনে আমি হাসবো না কাঁদবো নিজেই বুঝছি না। যাই হোক, তাদের সাথে বেশি কথা বাড়ানো উচিত নয়। তোদের মুখগুলো খুব ভালো করে চিনে রাখলাম, সাবধানে থাকিস, নয়তো কখনো উপরে চলে যাবে, টের পাবে না। তুই 1 নম্বরের ভীতু, সেই জন্য মাস্ক পরে আছিস। কে ভীতু কে সাহসী সেটা সময় হলে বুঝতে পারবে। এত সময় তাদের সাথে কথা বলতেছিলাম বলে মেয়েটার কি অবস্থা সেদিকে আমার কোনো খেয়ালই নেই। পাশে তাকে দেখলাম মেয়েটা জড়সড় হয়ে একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে। আমি হাঁটতে হাঁটতে তার কাছে গেলাম। এই যে আপু, তোমার নাম কি? আমার নাম ফাতেমা। তোমার কোনো ভয় নেই, তারা উচিত শিক্ষা পেয়েছে। আমি ফাতেমার সাথে কথা বলতেছিলাম, তখনই অনুভব করলাম কেউ আমার পিছনে হেঁটে আসছে। তখনই ফ্লাশ করে একটা শব্দ হলো, আর আমি সাথে সাথে পিছনে হাত দিয়ে দিলাম। লিডার ছেলেটা আমার পিছন থেকে ছুরি মেরেছিল। বাম হাত দিয়ে ঠেকানোর কারণে আমার হাতটা অনেকখানি কেটে গেছে। লিডার ছেলেটা যখন মারতে আসতেছিল এটা দেখে ফাতেমার চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেছে। আমি লিডার ছেলেটিকে একটা ঘুষি দিয়ে মারলাম পেটে। সাথে সাথে তার মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসলো এবং মাটিতে পড়ে গেল। আমি ফাতেমাকে নিয়ে গিয়ে গাড়ির সামনে সিটে বসিয়ে দিলাম। তারপর নিজের পকেট থেকে ফোনটা বের করে এক জায়গায় ফোন দিলাম। হ্যালো নাফিস, ত্রিমুনির চৌরাস্তায় এসে কয়েকটা ছেলেকে পাবি, তাদেরকে তুলে নিয়ে গিয়ে আমার আস্তানায় রাখ। ঠিক আছে, তোর চিন্তা করতে হবে না আর। তারপর আমি গাড়ি নিয়ে হাসপাতালের দিকে যেতে লাগলাম। বেশ কিছু সময় পর হাসপাতালে পৌঁছে গেলাম এবং ফাতেমাকে কোলে করে নিয়ে ডাক্তারের কাছে গেলাম। ডক্টর দেখুন তো আমার বোনের কি হয়েছে। ঠিক আছে। বেশ কিছু সময় ডক্টর চেক করে বলল,
দেখুন, তিনি কোনো কিছু নিয়ে খুব ভয় পেয়ে আছেন। আমি যাকে ঘুমের ইনজেকশন দিয়ে দিয়েছি, 3 ঘন্টা পর জ্ঞান ফিরে থাকে বাসায় নিয়ে যাবে, আর কিছু মেডিসিন লিখে দিচ্ছি, সেগুলো নিয়মিত খাওয়াবেন। ঠিক আছে ডক্টর। বেশ কিছু সময় পর খেয়াল হলো আমার হাতে যন্ত্রণা হচ্ছে। তখন এই খেয়াল হলো যে তখন ছুরিতে আঘাত লেগেছিল। ডক্টর, আমার হাতে একটু ব্যান্ডেজ করে দিন তো। ও মাই গড, আপনার তো অনেকখানি কেটে গেছে। আপনি একটু অপেক্ষা করুন, আমি এখনই ব্যান্ডেজ করে দিচ্ছি। ডক্টর একজন নার্সকে ডেকে নিয়ে এসে তোলা ও স্যাভলন দিয়ে হাতটা ভালোভাবে পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল। তারপর ডক্টর চলে গেল আর আমি ফাতেমার পাশে বসেছিলাম। 3 ঘন্টা পর ফাতেমার জ্ঞান ফিরলো। এখন কেমন লাগছে ফাতেমা? এই তো ভালো লাগছে ভাইয়া। আর আপনাকে অনেক ধন্যবাদ আমাকে রক্ষা করার জন্য। তোর পাগলি, ভাইয়া বলে যখন ডেকেছিস তখন তো রক্ষা করা আমার কর্তব্য। আচ্ছা বলতো, তোমার পরিবারে কে কে আছে? আমার পরিবার বলতে কেউ নেই। আমি একটা এতিমখানায় বড় হয়েছি, আর এখন টিউশনি করাই, সেগুলো দিয়ে খরচ করি। নিজে যাবতীয় পড়ালেখা এটা দিয়েই করি। তাই বলে ফাতেমা কান্না করতে লাগলো। আর আমি ভাবছি এই অসহায় মেয়েটাকে কিভাবে জানোয়ারগুলো কুনজর দিল। ঠিক আছে, আর কান্না করতে হবে না। তোমার এই ভাইটা তো আছে। আজ থেকে তুমি আমার সাথে আমার বাসায় থাকবে। এই বিষয় নিয়ে আর কোনো কথা বলতে চাই না। তুমি আমার সাথে যাবে মানে যাবে, ব্যাস। যদি আপনার ফ্যামিলির কেউ কিছু বলে? সবকিছু আমার উপর ছেড়ে দাও। তারপর হসপিটালের বিল মিটিয়ে ফাতেমাকে নিয়ে নিজের বাসাতে চলে আসলাম। বাসার কলিং বেল চাপার পর আম্মু এসে দরজা খুলে দিল। তোর সাথে এই মেয়েটিকে? তোমরা ভেতরে চলো, তারপর আমি সবকিছু বলছি। বাড়ির ভেতরে গিয়ে ড্রয়িং রুমে সবাইকে একসাথে হতে বললাম। সবাই একসাথে এক জায়গায় বসতে বললাম। এই যে আমার সাথে যে মেয়েটা আছে, সে আমার বোন ফাতেমা। তারপর ফাতেমার সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বললাম এবং তার সম্পর্কেও সবকিছু বললাম। বলো, আমি কি ভুল করছি? না বাবা, তুই একদম ঠিক করেছিস। ফাতেমা মা, এদিকে আয় তো। তারপর ফাতেমা মায়ের কাছে এগিয়ে গেল। আম্মু ফাতেমাকে নিজের কাছে বসলো। তারপর ফাতেমার 2 হাত ধরলো। আজ থেকে আমি তোর মা, আর এই পরিবারটা তোর পরিবার। তোর আজ থেকে যা কিছু প্রয়োজন হবে আমাদেরকে বলবি। এরা সবাই আজ থেকে তোর আপন। ঠিক আছে মা। তারপর সবাই মিলে গল্প করতে লাগলো আর আমি নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে চলে এলাম নিচে। নিচে এসে দেখলাম সবার সাথে মিশে গেছে। মনে হচ্ছে তার নিজের পরিবারই, যার একদিক থেকে ভালো হয়েছে। মেয়েটা তার নতুন পরিবার পেয়েছে। সবাই একসাথে রাতে ডিনার করে আমি নিজের রুমে চলে আসলাম। রাত 12টা। আমার পরিবারের সবাই নিজের রুমে গভীর ঘুমে ব্যস্ত। আমি নিজের সিক্রেট আলমারি হতে কিছু পোশাক বের করলাম। পোশাকগুলো অন্যান্য পোশাক থেকে একেবারেই ভিন্ন। পোশাকগুলো পরে নিলাম, মুখে মাস্ক পরে নিলাম। এই পোশাকগুলো খুবই পরিচিত পোশাক আমার কাছে। যাই হোক, বাইরে থেকে বেরিয়ে গ্যারেজ থেকে আমার সবচেয়ে পছন্দের মোটরসাইকেলটা নিয়ে বেরিয়ে গেলাম। প্রায় 1 ঘন্টা পর নিজ গন্তব্যে পৌঁছলাম। মোটরসাইকেলটা সাইড করে রেখে একটা বট গাছের সামনে গিয়ে দাঁড়ালাম। তারপর 3 বার তালি দেওয়ার সাথে সাথেই বট গাছ থেকে একটা দরজা খুলে গেল। আমি দরজা দিয়ে ভেতরে প্রবেশ করার সাথে সাথেই আমার দরজাটা বন্ধ হয়ে আবার বট গাছ হয়ে গেল। ভেতরে প্রবেশ করার সাথে সাথেই নাফিজ ও নিয়াম আমার কাছে এগিয়ে আসলো। কেমন আছিস দোস্ত? ভালো, তোরা? ভালো। তো সেই বাচ্চাধনগুলোর কি অবস্থা? যেমন নিয়ে এসেছি তেমনই রাখা আছে। তুমি নিষেধ করার পর আমরা আর কিছুই বলিনি। ঠিক আছে, চল। তারপর আমরা 3 জন হাঁটতে হাঁটতে একটা রুমের মাঝে চলে আসলাম, যেখানে তখনকার ছেলেগুলোকে ধরে রাখা হয়েছে। রুমের ভেতর পৌঁছানোর সাথে সাথে তারা চিৎকার করতে লাগলো আর নিজেদেরকে ছেড়ে দিতে বললো। দেখ, আমাদেরকে ছেড়ে দে, না হলে এর পরিণাম ভালো হবে না। আমাদের বসকে তো তুই চিনিস না। তো তোদের বস ডেডলি বয়েসের বস নাকি? সে আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে বড় মাফিয়াদের বস। মাফিয়া ওরফে কিংস্টার মাফিয়া অফ লেজেন্ড প্রিন্স। লিডারের কথা শুনে আমার খুব হাসি পাচ্ছিল, তাই খুব জোরে জোরে হাসতে লাগলাম। এত সময় আমি নিয়াম, নাফিজ অন্ধকার থেকে তাদের সাথে কথা বলতেছিলাম। তাই ছেলেগুলো আমাদের চিনতে পারেনি। যখন অন্ধকার থেকে আমরা 3 জন বেরিয়ে আসলাম, আমাদের দিকে ছেলেগুলো ভয়ে কাঁপতেছিল। তারা সামনে নিজের জমদূতকে দেখতে পারছে। ভাই ভাই, আমাদের মাফ করে দিন। তোদের কোনো মাপ নেই। ভাই, আমরা তো একই গ্যাংয়ের লোক, তাহলে ঝামেলা করে কি লাভ? তোদের কোনো মাপ নাই। তোরা আমার দলের হয়ে এমন খারাপ কাজ করিস, আমার নাম করে লোকদেরকে ভয় দেখে চাঁদা তুলিস। ভাই, কি আপনি প্লিজ আমাদের বসকে কিছু বলবেন না। আরে বোকার দল, বসকে আর কি বলবি? তোদের সামনেই জমদূত দাঁড়িয়েছে। ডেডলি বয়েসের লিডার
কিং স্টার অফ লিজেন্ড প্রিন্স। নিয়ামের কথা শুনে ছেলেপেলেগুলো সব বড় বড় করে আমার দিকে তাকিয়ে রইলো। প্লিজ বস, আমাদের মাফ করে দিন, আমরা আর কখনো এরকম কাজ করব না। আগেই বলছি তোদের কোনো মাপ নেই, আজকে তোদের শেষ দিন। নিয়াম আর নাফিস বাকি ছেলেগুলোর হিসাব নিয়ে আমি লিডারকে দেখছি। তারপর তারা দুজন লিডারের ছেলেপেলেগুলোকে নির্মম ভাবে মারতে লাগলো, আর আমি লিডার ছেলেটাকে গরম রড দিয়ে মারতে লাগলাম। সে খুব জোরে জোরে চিৎকার করতে লাগলো, তখন তো খুব বড় ঝাড়ি মারছিলি, আবার আমাকে পেছন থেকে ছুরি মারছিলি, আমার একটা মেয়ের সতীত্ব হরণ করতে চেয়েছিলি। আহ আহ আপনি জানলেন কিভাবে? সেই ছেলেটা আমি ছিলাম। এই কথা শুনে ছেলেটা চোখ বড় করে আমাকে দিকে তাকিয়ে রইলো। সেদিকে আমি কোনো ভ্রুক্ষেপ না করে ছেলেটার হৃৎপিণ্ডে রড ঢুকে দিলাম। সাথে সাথেই লিডার ছেলেটা মারা গেল। এদিকে নিয়ে আমার নাফিসও তাদেরকে মেরে ফেলেছে। তোরা দুজন আমার দলের সবাইকে ঘোষণা করে দে, যাতে আমার নামে কেউ যেন খারাপ কাজ করতে না পারে, আর যদি তেমন হয় তাহলে সেদিনই তার শেষ দিন। ঠিক আছে। তোরা নিজেদের বাসায় চলে যা, আমিও বাসায় যাচ্ছি। তারপর আবার আগের মতন বেরিয়ে এসে বাইক নিয়ে বাড়িতে চলে আসলাম। পোশাক খুলে আবার আলমারিতে রেখে দিলাম। অনেক ক্লান্ত লাগতেছে, তাই বিছানাতে ঘুমিয়ে গেলাম। অন্যদিকে দেখছিস মিম, তোর ভাই আমাকে একটুও ভালোবাসে না। কেন? তুই জানিস কিভাবে? আমাকে একবারও আটকালো না, আবার রেখে যাওয়ার পরও ফোন দিল না। এই ব্যাপার, তুই রাগ করে চলে আসলি, আবার বলছিস 1 মাসের আগে বাড়ি যাবি না। তোর তখন তোর আগের মাথায় বলেছিলাম। এখন এইসব না ভেবে ঘুমা যা। হুম। এভাবে তারা কথা বলতে বলতে ঘুমিয়ে গেল। এভাবে যেতে যেতে কয়েকদিন চলে গেল। এই কয়েকদিনের মাঝে একবারও আমি মেয়ে মিশিতা বেশি তাদের খোঁজ খবর নেইনি। তো একদিন বিকেলে নিজের রুমে শুয়েছিলাম, তখনই আমার রুমে ফাতেমা ও জেসমিন উপস্থিত হলো। কে, তোরা কিছু বলবেই? আসলে ভাইয়া, অনেক দিন হলেও ঘুরতে যাওয়া হয়নি, তাই বলছিলাম কি, কিছু মনে না করলে চলো না আজ আমরা ঘুরতে যাই। হ্যাঁ মাহিম, চলো যাই। আর এমনিতেও তোমাকে আমার একটা কথা জানানোর আছে। এখানেই বল। না, ঘুরতে গিয়ে বলবো। ঠিক আছে, তোরা দুজন রেডি হয়ে নে, এখন আমরা বের হব। বেশ কিছু সময় পর রেডি হয়ে আমি নিচে চলে আসলাম। ফাতেমা ও জেসমিনের কোনো খবর পাচ্ছি না। বেশ কিছু সময় পর তারা নিচে চলে আসলো। রেডি হতে এত সময় লাগে তোদের? ঘুরতে যাব, তাহলে একটু তো সুন্দর করে সাজবো বলো। ঘুরতে তো না, মনে হচ্ছে ছেলে দেখতে যাচ্ছিস। দেখো ভাইয়া, একদম ভালো হবে না। আচ্ছা ঠিক আছে, চল। তারপর আমরা গাড়ি নিয়ে কুষ্টিটা রোজ হোলি পার্কে চলে আসলাম। ভেতরে গিয়ে বেশ কিছু সময় ঘোরাঘুরি করলাম। ভাইয়া, ফুচকা খাবো। ঠিক আছে চল। তারপর ফুচকার দোকানে গিয়ে ফুচকা দিতে বললাম দোকানদারকে। তারা ফুচকা খাচ্ছে তো খেয়েই যাচ্ছে। 4 প্লেট করে ফুচকা খাওয়া শেষ। আমি তাহলে ধমক দিয়ে ফুচকা হাতে নিতে বারণ করলাম। বিল পরিশোধ করে অন্যদিকে চলে গেলাম। ভাইয়া, তোমরা ঘুরতে থাকো, আমি ওই সাইডে একটু ওয়াশরুম থেকে আসছি। ঠিক আছে। ফাতেমা চলে যাওয়ার পর জেসমিন হঠাৎ আমার সামনে এসে দাঁড়ালো। তুই কিছু বলবেই? দেখো মাহিম, আমি সোজাসুজি বলতে ভালোবাসি। তাই তোকে বলছি, আমি তোকে অনেক আগে থেকেই ভালোবাসি। আই লাভ ইউ। এই শুনে আমি বললাম, কি? দেখ, আমি এই বিষয়ে কখনো ভাবি না, আর তোকে তো নাই। আমি কি দেখতে খারাপ? না, কিন্তু আমি তোকে সবসময় মনের নজরে দেখছি। আর হ্যাঁ, তোকে একটা কথা বলি, আমি সেটাকে অনেক ভালোবাসি। এটা হতে পারে না। আমার কথা শুনে জেসমিন কাঁদতে কাঁদতে পার্কে বেরিয়ে গেল। বেশ কিছু সময় পর ফাতেমা আসলো। তাকে সাথে নিয়ে গাড়ির কাছে চলে আসলাম। গাড়ির কাছে গিয়ে দেখলাম জেসমিন বসে আছে, আর তার চোখ লাল হয়ে আছে। অনেক বেশি কষ্ট পেয়েছে। গাড়ি চালাচ্ছি আর ফাতেমা ও জেসমিন কথা বলছে। আপু, তোমার চোখ লাল কেন? আরে কিছুই না, ফুচকা খাইছি, তখন কিভাবে যেন হাতে ঝাল লেগেছিল, আর সেটাই চোখে লেগে গিয়েছে। জেসমিনের কথা শুনে আর কথা বললো না। যাই হোক, জেসমিনকে এই বিষয়ে আমাকে বোঝাতে হবে আমি সেটাকে সবচেয়ে বেশি ভালোবাসি। তারপর গাড়ি চালাতে চালাতে বাড়িতে চলে আসলাম এবং যে যার রুমে চলে গেলাম। আমি আমার রুমে চলে আসলাম রাতে। খাওয়া দাওয়া করতে নিচে আসলাম। সবাইকে ডাইনিং টেবিলে দেখলাম, বাট জেসমিনকে দেখতে পেলাম না। আমি গিয়ে চেরা বসলাম। মা, জেসমিন কোথায়? জানি না রে বাবা, সেই সন্ধ্যায় নিজের রুমে ঢুকেছে, বাহির হওয়ার নামই নেই। ফাতেমা, যা তো ডেকে নিয়ে আয়। ভাইয়া, আমি ডেকেছি, বাট সে নিজের রুম থেকে বেরই হচ্ছে না, আর বলছে তার খিদে নাই। আচ্ছা আমি দেখছি, খেতে দাও আমাকে। তারপর সবাই খেতে লাগলাম।
খাওয়া দাওয়া শেষ করে একটা আলাদা প্লেটে জেসমিনের জন্য খাবার নিলাম। খাবার নিয়ে জেসমিনের রুমের সামনে চলে আসলাম। জেসমিন, দরজা খোল, তোর সাথে আমার কিছু কথা আছে। এখন কথা বলার মুড নেই, তুমি যাও। তুই দরজা না খুললে আমি ভেঙে ফেলবো। বেশ কিছু সময় পর জেসমিন দরজা খুলে দিল। আমি ভিতরে ঢুকে খাবার বিছানা রাখলাম। আমি জেসমিনের দিকে তাকিয়ে দেখলাম তার চোখ ফুলে লাল হয়ে আছে, হয়তো অনেক কান্না করছে। কিরে, খাবার খেতে নিচে যাসনি কেন? এমনি খেতে ইচ্ছে করছে না। ঠিক আছে, তো দরজা খুলতে এত সময় লাগলো কেন? আমি ওয়াশরুমে ছিলাম, ফ্রেশ হতে গিয়েছিলাম। ওকে, খেয়ে নে, তোর সাথে কিছু কথা আছে। কি কথা বলো? দেখ জেসমিন, আমি ছোটবেলা থেকেই সেটাকে পছন্দ করি। আস্তে আস্তে সেটা ভালোবাসার রূপ নেয়। এখন তুই বল, কিভাবে তাকে ছাড়া তোকে নিয়ে ভাববো? ও, অনেক ভালোবাসিস? হুম। আর পরিবারের সবাই জানে, শুধু ঈশিতা বাদে। আর তোকে খুব সুন্দর ছেলে দেখে বিয়ে দেবো। সেটা লাগবে না। আচ্ছা, ভালোবাসতে না পারো, অন্তত আজকে আমাকে খাইয়ে দাও। আচ্ছা ঠিক আছে, বসে। তারপর আমি জেসমিনকে খাইয়ে দিলাম। সে চুপচাপ বসে খেতে লাগলো। খাওয়া শেষ হলে আমি জেসমিনের রুম থেকে বেরিয়ে যেতে লাগলাম। তখন একটা কথা মনে পড়ে গেল, তাই আবার ঘুরে আসলাম। এই জেসমিন, কয়েকদিন পর ঈশিতার জন্মদিন, তাই তাকে সারপ্রাইজ দেবো, তুমি কি সাহায্য করবেই? ঠিক আছে। তারপর আমি আবার প্লেটগুলো নিয়ে নিচে চলে আসলাম। প্লেটগুলো রেখে নিজের রুমে চলে আসলাম। বিছানায় শুয়ে আছি আর ঈশিতার কথা ভাবছি। পাখিটা মনে হয় আরো রেগে আছে যে কয়েকদিন খোঁজ না নেওয়ার জন্য। আর বেশি দেরি করবো না, খুব শীঘ্রই আমার মনের কথা তোকে জানিয়ে দেবো। এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেলাম। অন্যদিকে আজ প্রায় 15 দিন হতে চললো ঈশিতা ও মিমের মেসেজ যাওয়ার। এই কয়েকদিন তারা একবারও বাড়িতে ফোন করেনি। রাতে তারা দুইজন শুয়ে আছে ও নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের কথা বলছে। ধুর, কেন যে 1 মাস থাকার কথা বলে এসেছিলাম, এখন তো কোনো দিনই কাটছে না। এখন মজা বুঝ। আগে জানলে আর বলতাম নাকি 1 মাসের কথা। এখন কিছুই করার নাই। সব দোষ তোর ভাইয়ের, আমাকে একটুও ভালোবাসে না। ওই জেসমিন শাকচুন্নির সাথে ঘুরে বেড়ায়। এটা তো তোর সবচেয়ে বড় ভুল। এখন তুই ভাব, তুই তো বাসায় নেই, জেসমিন আপু একলা বাসায় আছে। এই সুযোগে যদি ভাইয়াকে পটিয়ে নেয় তাহলে তোর কি হবে? সেটা কখনো হবে না। এবার সেটাই হবে, তোর নাকে ডগা দিয়ে ভাইয়াকে পটিয়ে নেবে। এই কথাগুলো শুনে ঈশিতা কান্না করে দিল। এটা আমি কি করলাম? নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম। এখন আমার কি হবে? কি আর হবে, অন্যের ঘর বাঁধা দেখতে হবে। এই কথা শুনে ঈশিতা আরো বেশি জোরে কান্না করতে লাগলো। তার কান্না থামার কোনো নাম নিচ্ছে না। আমি এক্ষুনি বাড়ি যাব, এখানে আর এক মুহূর্ত থাকবো না। এখন রাত 11:30 বাজে, তুই কিভাবে বাসায় যাবি? সেটা আমি শুনতে চাই না। যেভাবেই হোক আমি বাসায় যাব। তোকে এক কথা কয়বার বলবো, আমি এখন বাসায় যাব মানে বাসায় যাবই। যে করেই হোক ম্যানেজ কর। নাইটে ওই শাকচুন্নি ডাইনি জেসমিনটা তোর ভাইকে পটিয়ে নেবে, তখন আমার কি হবে? ওকে, তুই কান্না থামা, আমি ব্যবস্থা করছি। ওকে, তাড়াতাড়ি কর। তুই চুপ কর, আমি মাহিম ভাইয়াকে ফোন দিচ্ছি, সে কোনো না কোনো ব্যবস্থা করবেই। ঠিক আছে। ঈশিতা তবুও কান্না থামাচ্ছে না, কান্না করেই যাচ্ছে। সে আমাকে নিয়ে খুবই টেনশন করছে। বিকেলে ঘোরাঘুরির কারণে অনেক ক্লান্ত লাগতেছিল, তাই ঘুমিয়েছিলাম। কিন্তু হঠাৎ আমার ফোনটা বেজে উঠলো, তাই ঘুম ভেঙে গেল। বিরক্ত হয়ে ফোনটা রিসিভ করলাম। তখন মিম কথা বলে উঠলো, ভাইয়া শোনো। এখন রাত কটা বাজে দেখছিস? তুই এখন ফোন করে ডিস্টার্ব করছিস কেন? আমার কথা শুনে ঈশিতা খপ করে মিমের হাত থেকে ফোন কেড়ে নিল। হ্যালো ভাইয়া, আমাকে তুমি এক্ষুনি ম্যাচ থেকে বাসায় নিয়ে যাও। আমি এক মুহূর্ত এখানে রাত থাকবো না। ফোনের ওই পাশ থেকে ঈশিতার কান্নার শব্দ শুনে আমার বুকের ভেতর ধরপড় করে উঠলো। এই যে ঈশিতার আবার কিছু হলো না তো? আমি এক লাফ দিয়ে বিছানা থেকে উঠে পড়লাম। কি হয়েছে ঈশিতা, তোর কিছু হলো না তো? কান্না করছিস কেন? আমি আর এখানে থাকবো না, তুমি আমাকে এক্ষুনি বাসায় নিয়ে যাও। এত রাতে বাসায় আসবি কেন? কাল নিয়ে আসি। না, তুমি আমাকে এক্ষুনি নিতে আসবে, না হলে আর কথা বলবো না কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমি এখনই তোদের নিতে আসছি। এখন কান্না বন্ধ কর, লক্ষ্মী মেয়ের মতন রেডি হয় নাই। ঠিক আছে ভাইয়া। ফোন কেটে দিয়ে রুম থেকে বেরিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম বাড়ি থেকে। প্রায় 1 ঘন্টা পর ঈশিতার মেসের সামনে পৌঁছলাম। আমি গাড়ি থেকে নেমে গেটের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গেই কে যেন এসে আমাকে জড়িয়ে ধরলো। কিছু সময় পর মনে হলো জড়িয়ে ধরা ব্যক্তিটা আমার খুবই পরিচিত। হ্যাঁ, সে আর কেউ না, ঈশিতাই ছিল। আমাকে জড়িয়ে ধরে বেশ কিছু সময় কান্না করলো। আমি ঈশিতাকে আমার কাছ থেকে সারিয়ে নিলাম। কি হয়েছে, কান্না করছিস কেন আবার? খুব পচা ভাইয়া, আমাদের রেখে গিয়ে আর একবারও খোঁজ নিলে না।
অনেক ব্যস্ত ছিলাম তো। কোন কাজে ব্যস্ত ছিলে সেটা আমার ভালোই জানা আছে। আচ্ছা, বেশি কথা না বলে ব্যাগগুলো গাড়িতে তোল, আমি ম্যানেজারের সঙ্গে কথা বলে আসি। ঠিক আছে। মিম ব্যাগ গুছিয়ে নিয়ে আয়। আচ্ছা ভাইয়া। পাগলি, এই কয়েকদিনে এত কান্না। ঈশিতা, তুই হয়তো জানিস না যে আমি তোকে কতটা ভালোবাসি। তোর জন্য আমি জীবনটাও দিতে পারি। তারপর ম্যানেজারের সঙ্গে কথা বলে মিমি ও সীতাকে নিয়ে বাসার দিকে রওনা দিলাম। প্রায় 1 ঘন্টা পর বাসায় পৌঁছলাম। এখন কারোর সঙ্গে কথা বলা লাগবে না, সবাই নিজেদের রুমে ঘুমাচ্ছে। তোরা নিজের রুমে গিয়ে রেস্ট নে, কাল সকালে একবারেই কথা বলিস। আর এই নে, এই প্যাকেটগুলো, এর মধ্যে বিরিয়ানি আছে, তোরা খেয়ে নিস। ঠিক আছে ভাইয়া। তারপর তারা দুজন নিজেদের ব্যাগ নিয়ে নিজের রুমে চলে গেল, আর আমি গাড়ি গ্যারেজে রেখে নিজের রুমে চলে আসলাম। অনেক ক্লান্ত লাগতেছে, তাই ঘুমিয়ে গেলাম। সকালে সবাই ঘুম থেকে উঠে নিজেদের কাজ করতে লাগলো। মা ও চাচি খাবার নাস্তা বানিয়ে টেবিলের উপর রাখলো। আস্তে আস্তে সবাই টেবিলে এসে বসলো। সকালে নাস্তা করতে লাগবে এমন সময় উপর থেকে ঈশিতা ও মিম এসে হাজির হলো। গুড মর্নিং সবাইকে। কারো কথা শুনে সবাই সিঁড়ির দিকে তাকালো। কি রে, তোরা কখন আসলি? আমরা তো রাতে আসছি, তোমরা ঘুমিয়ে গিয়েছিলে তাই আর ডাকিনি। কে নিয়ে আসলো তোদের? মাহিম ভাইয়া। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নাস্তা করতে আসলাম, তখন দেখছি ঈশিতা ও মিম সিঁড়ির উপর দিয়ে দাঁড়িয়ে আছে। আমি আস্তে নাস্তার টেবিলে বসলাম। আমার পেছনে পেছনে ঈশিতা ও মিম নাস্তার টেবিলে এসে বসলো। বুঝলে ছোট মা, তোমার মেয়ে রাত 11টার সময় ফোন দিয়ে সেই কান্না করতেছিল, তাই সেই রাতে গিয়ে নিয়ে আসলাম। এটা কেমন আদিক্ষেতা ঈশিতা, রাত 11টায় বাড়িতে আসার বায়না ধরার মানে কি? আসলে আসলে ছোট মা, ঈশিতা একটা খারাপ স্বপ্ন দেখেছিল, তাই উঠে প্রচুর কান্না করছিল, তাই ভাইয়াকে ফোন দিয়ে নিয়ে যেতে বললাম। আচ্ছা ঠিক আছে। এত সময় ফাতেমা এদের কথাবার্তা শুনতেছিল, কিন্তু এবার আমার আম্মুকে জিজ্ঞেস করলো। এরা দুজন কে মা? অপরিচিত কারোর কণ্ঠ শুনে ঈশিতা ও মিম সেই দিকে তাকালো। তারা দেখলো তাদের অপোজিটের ঠিক কিছুটা পাশে নাস্তার টেবিলে একটা সুন্দর মেয়ে বসে আছে। এত সময় তারা গল্পের জন্য সেদিকে খেয়াল করছিল না। ও তোর সাথে তো পরিচয় করিয়ে দেওয়াই হয়নি। এ হলো আমার ছোট মেয়ে, আর ওই পাশের ওইটা হলো ঈশিতা, তোর ছোট মামার বড় মেয়ে। বড় আম্মু কে এটা? এটা হলো এটা হলো তোদের ভাবি। আমার কথা শুনে সবার চোখ বড় করে তাকালো। আর ঈশিতার কান্না করার মতো অবস্থা, সে খাবার না খেয়ে দ্রুত উঠে নিজের রুমে চলে গেল। দিলি তো মেয়েটাকে কাঁদিয়ে। ভাইয়া, তুমি কাজটা ঠিক করলে না। তাই বলে মিমও উপরে চলে গেল, তার সাথে ফাতেমাও। ছোট মা, তোমার বেআইনকে চুপ করতে বলো, আমাকে বকছে কেন? ওরে ফাজিল ছেলে, ঠিক আছে নিষেধ করছি, কিন্তু আমার মেয়েটাকে খুশি কর। সেটা আমার উপর ছেড়ে দাও। তারপর সবাই নাস্তা করলো, আর আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম। রাতে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। ঠিক কিছু সময় পর ফাতেমা ও মিম সেটা দরজার সামনে গিয়ে দাঁড়ালো। এই মেয়ে, তুমি আবার আমার পিছনে পিছনে আসলে কেন? আসলে আপু, নিচে মাহিম ভাইয়া আপনাদেরকে মিথ্যে কথা বলেছে। মানে? আসলে মাহিম ভাইয়া আমাকে বিয়ে করেনি, সে তো আমাকে নিজের বোন ভাবে। ও, তাহলে ঠিক আছে। ঈশিতাকে ভালোবাসে তো, তাই অতিরিক্ত রিয়াক্ট করে ফেলেছে। ও ঈশিতা, দরজা খোল, তোর সাথে কিছু কথা আছে। তুই যা, আমি পরে কথা বলবো। তুই এখনই খোল। আপু, মাহিম ভাইয়া নিচে যা বলেছে সবই মিথ্যে কথা, নাকি রাগানোর জন্য বলেছে? এই কথা শোনার সাথে সাথেই ঈশিতা এসে দরজা খুলে দিল। ঈশিতাকে সরিয়ে দিয়ে মিম ও ফাতেমা ঘরের ভেতর ঢুকলো। একটু সময়ের মধ্যে কি হাল করেছিস নিচের ঘরের, আর কান্না করে চোখ মুখ ফুলিয়ে ফেলেছিস। তুই তো জানিস সব কিছু। আসলে আপু, সরি ফতেমা, তোমাকে আরো ভুল বোঝার কারণে। আসলে তখন ওই কথা শুনে আমার মাথা ঠিক ছিল না। ইটস ওকে আপু, আমি বুঝতে পারছি। বেশ কিছু সময়ের মাঝে তারা তিনজনের মাঝে ভালো সম্পর্ক হয়ে গেল। তারা তিনজন গল্প করতেছিল, তখনই তানভীর রুমের মাঝে প্রবেশ করলো। আপু, আমার চকলেট কই? আসলে ছোট, আমরা তো কাল অনেক রাত করে বাসায় ফিরছিলাম, তাই তোর জন্য চকলেট। ও, মন খারাপ করিস না, আজ বিকেলে তোকে অনেক চকলেট এনে দেবো। ঠিক আছে আপুরা, তোমাদের তিনজনকে নাস্তা করতে রাখছে। ওকে, চলো আপু নাস্তা করে নিই। তারপর তারা তিনজন মিলে নিচে গিয়ে নাস্তা করতে লাগলো। এইভাবে বিভিন্ন ধরনের গল্প করতে লাগলো। আমি সকালে বাড়ি থেকে বেরিয়ে নাফিসদের সাথে দেখা করলাম।
একটা কফি শপে। এত জরুরি আসতে বললি কেন? কিছু কথা আছে ভাই, তাই। কি কথা বল। কাল ঈশিতার জন্মদিন, তাই তাকে সারপ্রাইজ দেবো। তাই নাকি? তা কাল প্রপোজ করবি নাকি? ভাবছি কালকে ঈশিতাকে নিজের মনের কথা বলে দেবো। সেটাই ভালো হবে। তা কোথায় পার্টি অ্যারেঞ্জ করবি? নদীর মাঝে। কি? হ্যাঁ, ওর অনেক দিনের ইচ্ছা নদীর মাঝে ঘুরতে যাওয়া, তাই ভাবছি কাল নিয়ে গিয়ে সারপ্রাইজ দেবো। ঠিক আছে, সব ব্যবস্থা করে রাখবো। কাল সঠিক সময় চলে আসবি। সন্ধ্যার পর বাড়ি থেকে রওনা দেবো, আর চারপাশে লোক রাখিস। তারপর আমরা এই বিষয় নিয়ে অনেক সময় আলোচনা করলাম, কিভাবে কি করব, সবকিছু নাফিসকে বুঝিয়ে দিলাম। রাত 10টার পর বাড়ি আসলাম, দেখলাম সবাই ঘুমিয়ে গেছে। আমিও কাউকে না ডেকে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। কালকে তোকে আমার মনের কথা জানিয়ে দেবো, পাগলি। এসব কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে সবাই যখন নাস্তার টেবিলে বসেছিল, তখন আমি নিচে আসলাম। চেয়ারে বসতে বসতে বলতে লাগলাম, তোমাদের সবাইকে বলছি আজ বিকেলে রেডি হয়ে নেবে, আমরা এক জায়গায় যাব। কোথায় রে? সেটা গেলেই দেখতে পারবে। কোথাও ঘুরতে নিশ্চিত? বেশি কথা না বলে চুপচাপ খা, আর আমি যেন সবাইকে রেডি পাই। খাওয়া দাওয়া করে নিজের রুমে চলে গেলাম। তারপর নাফিসকে ফোন দিলাম, নাফিস সবকিছু রেডি তো? হ্যাঁ, তোর কথা মতো সব করছি। গুড, আচ্ছা এখন রাখলাম। ফোন রেখে দিয়ে একটু ঘুমানোর চেষ্টা করলাম, তখনই ফোন বেজে উঠলো। ফোন হাতে এনে দেখলাম নিয়াম ফোন করেছে। ফোন রিসিভ করলাম। হ্যাঁ নিয়াম, বল। মাহিনকে যেন আমাদের কিছু লোককে মেরে দিছে কি? কখন? আজ সকালে। খোঁজ নে, কার এত বড় বুকের পাঠা যে আমার লোকদের মারা। খোঁজ লাগাচ্ছি, কিছু সময়ের মাঝে জেনে যাব। ঠিক আছে। আরেকটি খবর আছে, আজ রাত 1টার সময় চট্টগ্রামে বন্দর দিয়ে 200 মেয়ে পাচার করবে ডেভিল গ্যাংয়ের লোক। ও, ডেভিল কোথায় আছে এখন? সেটা জানি না, কিন্তু আজ রাতে সেও উপস্থিত থাকবে। ঠিক আছে, তাহলে আজকে তার শেষ দিন। আর আমার লোকদেরকে মারছে, সেই খবর দিস আমাকে। ওকে, রাখলাম। তারপর নিয়াম ফোন কেটে দিল, আর আমি ফোনের দিকে তাকিয়ে মুচকে এসে আবার ফোনটা রেখে ঘুমানোর ট্রাই করলাম। বেশ কিছু সময় পর ঘুমিয়ে গেলাম। ঘুমিয়েছিলাম তখন ফাতেমা ও মিম এসে আমাকে ডাক দিল। ভাইয়া, আর কত সময় ঘুমাবি? সেই দুপুরে ঘুমিয়েছিস, এখন বিকেল হয়ে গেছে। হুম। কি হু হু করছো? তুমি আমাদেরকে বিকেলে রেডি হতে বলে এখন নিজে নিশ্চিন্তে ঘুমাচ্ছ, তাই না? কি বিকেল হয়ে গেছে? হ্যাঁ, সবাই রেডি হয়েছে তো? ঈশিতা বাদে সবাই রেডি হয়ে গেছে। কেন সে রেডি হয়নি? সেটা আমরা জানি না। ঈশিতা বলেছে আমাদের সাথে যাবে না। আচ্ছা ঠিক আছে, তোরা সবাই নিচে গিয়ে বস, আমি রেডি হয়ে এসে তাকে নিয়ে আসছি। আচ্ছা ভাইয়া। ফাতেমা ও মিম আমার রুম থেকে বেরিয়ে গেল। আমি বিছানা থেকে উঠে আগে ফ্রেশ হলাম। তারপর আলমারি থেকে দুটো ব্যাগ বের করলাম। একটা থেকে আমার জন্য একটা নেভি ব্লু পাঞ্জাবি বের করলাম। পাঞ্জাবিটা পরে চুলে স্পাইক করে আমার পছন্দের সুগন্ধি স্প্রে, তারপর অন্য ব্যাগটা নিয়ে রুম থেকে বের হয়ে গেলাম। আস্তে আস্তে গিয়ে ঈশিতার রুমের কাছে গিয়ে থামলাম। দরজা নক করতে গিয়ে দেখলাম দরজা খোলা আছে। আস্তে আস্তে খুলে দেখলাম ঈশিতা তার বেডের উপর উল্টো মুখ হয়ে বসে আছে। আমি আস্তে আস্তে রুমের ভেতর প্রবেশ করলাম। নাকে খুব পরিচিত সুবাস আসছে। এটা তো মাহিম ভাইয়ার সুগন্ধির সুবাস। তাহলে কি ভাইয়া আমার রুমে আসলো? এটা বলে আমি দরজা দেখে মুখ করে বসলাম। তখনই দেখলাম মাহিম ভাইয়া আমার রুমের সামনে দাঁড়িয়ে আছে। আমি ঈশিতার ঘরে ঢুকছি। কিছু সময় পর আমার দিকে ঘুরে বসলো। তুই আমাদের সঙ্গে যাবি না কেন? এমনি যেতে ইচ্ছে করছে না ভাইয়া, তোমরা গিয়ে ঘুরে আসো। এক থাপ্পড় মারবো। না, যাবো না, ব্যাস। ঈশিতা হঠাৎ রেগে গেল। এর কারণে আমি কিছুই বুঝলাম না। আরেকবার বলছি, যাবে কিনা বল। এক কথা কয়বার বলবো? আমি যাবো না মানে যাবো না। দেখ, আমার কিন্তু প্রচুর রাগ উঠে গেছে। তোকে কিছু বলার আগে তাড়াতাড়ি রেডি হয়ে নে, নাহলে খুব খারাপ হয়ে যাবে। না, বের হই। মনে হচ্ছে প্রচুর রেগে গেছে। এর আগে একবার রেগে আমাকে যত কথা শুনিয়েছিল এবং শাস্তি দিয়েছিল। ঠিক আছে ভাইয়া, আমি রেডি হচ্ছি, তুমি বাইরে যাও। এই নে, এর মধ্যে তোর জন্য শাড়ি আছে, এটা পরে আয় ওয়াশরুম থেকে, আমি বাইরে যাচ্ছি। ঈশিতাকে ব্যস্ত দিয়ে দিলাম। সে ওয়াশরুমে চলে গেল রেডি হতে, আর আমি তার বিছানাতে বসে রইলাম। তার জন্য অপেক্ষা করতে লাগলাম। কি খচ্চর রে! ঈশিতা ব্যাগ থেকে শাড়িটা বের করে দেখলো সেটা নেভি ব্লু কালারের, একদম আমার কালারের। বাহ, শাড়িটা একদম মাহিম ভাইয়ার পাঞ্জাবির কালারের। শাড়িটা অনেক সুন্দর, মাহিম ভাইয়ের পছন্দ আছে বলতে হবে। যাই হোক,
বেশি কথা না বলে রেডি হইনি। বেশি কিছু সময় পর আমি রেডি হয়ে নিলাম। প্রায় 10 মিনিট পর ওয়াশরুমের দরজা খোলার শব্দ শুনলাম। সেদিকে তাকিয়ে দেখি একটা পরী দাঁড়িয়ে আছে। আসলে ঈশিতাকে অনেক সুন্দর লাগতেছিল, যে কোনো পরীকে কেউ হার মানাতে পারবে। আমি বেশ কিছু সময় পর তার দিকে তাকিয়ে চোখ ফিরে নিলাম, যেটা ঈশিতার চোখের আড়ালে। যাক, অবশেষে তুই রেডি হলি, তাহলে এবার যাওয়া যাক, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। হুম, আমাকে কেমন লাগছে ভাইয়া? ভালো। বেশি কথা না বলে আমার সাথে তাড়াতাড়ি নিচে চল। তারপর আমি ঈশিতার রুম থেকে বেরিয়ে গেলাম। আমার সাথে সাথে ঈশিতাও বেরিয়ে আসলো। এত সুন্দর করে সাজলাম আমি, নিজেকে দেখে নিজেই ক্রাশ খেলাম। আর এই বেটা পশ্চাৎ বলছে শুধু ভালো। হুম। আমরা দুজন সিঁড়ি দিয়ে নামতেছিলাম, তখনই দেখলাম সবাই আমাদের দিকে কেমন করে তাকিয়ে রয়েছে এবং নিজেদের মধ্যে ফিসফিস করে কি কথা বলছে। বা মাহিম ও ঈশিতা তোদের খুব সুন্দর মানিয়েছে, তাই না? হ্যাঁ ভাবি, মাহিমেরও তো পড়াশোনা শেষ, এবার তাহলে ওদের বিয়ে দিলে কেমন হয়? হ্যাঁ, তাহলে আজকের রাতে এই বিষয়টা নিয়ে কথা বলবো ঘুরে এসে। ঠিক আছে ভাবি, রাতে ভাইয়া তো চলে আসবে। হুম। আমরা দুজন নিচে নামলাম, তখন মিম দৌড়ে এসে ঈশিতার কাছে দাঁড়ালো। তোমরা সবাই বাইরে এসো, আমি গাড়ি রেডি করছি। তাই বলে আমি বেরিয়ে আসলাম। বাহ, তোকে খুব সুন্দর লাগছে ভাইয়া, সাথে তোকে খুব মানিয়েছে। ভেংসি গেটে চলে আসলো। আমি বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে গিয়ে বসলাম এবং মোবাইল বের করে নাফিসকে একটা এসএমএস করে দিলাম। এসএমএস এ লিখলাম, নাফিস আমরা সবাই রেডি, বের হচ্ছি, ওইদিকে সব ঠিক করে রাখিস, 1 ঘন্টার মাঝে আমরা চলে আসবো। ফোনটা পকেটে রেখে দিয়ে সবাইকে গাড়িতে উঠতে বললাম। আমরা দুটো গাড়ি নিয়ে যাচ্ছি, আম্মু তোমরা পিছনের গাড়িতে গিয়ে বসো, আর আমরা ভাই বোন মিলে এই গাড়িতে যাই। ঠিক আছে। মা, বাবা, ছোট আম্মু, আব্বু পিছনের গাড়িতে গিয়ে বসলো, আর মেয়ে মিশিতা, ফাতেমা, তানভীর আমার গাড়িতে বসলো। আমরা গাড়ি নিয়ে রওনা দিলাম গন্তব্যে। আমার পাশের সিটে ঈশিতা বসে রয়েছে, এটা মেম কায়দা করে বসিয়েছে। প্রায় 1 ঘন্টা পর আমরা একটা নদীর পাড়ে চলে আসলাম। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, চারিদিকে অন্ধকার নেমে এসেছে। আমি গাড়ি থেকে নেমে সবাইকে নামতে বললাম। ভাইয়া, আমাদের এখানে নিয়ে আসলি কেন? একটু পরেই বুঝতে পারবি। আমি একটু সামনে এগিয়ে গিয়ে দেখলাম নাফিস আমাদের জন্য দাঁড়িয়ে আছে। নাফিস 3টা নৌকা রেডি তো? হ্যাঁ, 3টাই রেডি। বেশ কিছু সময় পর 2য় নম্বর গাড়িটা চলে আসলো, যেটাতে মা, বাবা, ছোট আম্মু, আব্বু আছে। কিরে মাহিম, আমাদের নদীর পাড়ে নিয়ে আসলি কেন? আসলে মা, আমরা অনেকদিন ঘুরি নাই, তাই ঘুরতে আসলাম। তাই বলে এই রাত করে? সবাই একটু সবুর করুন, তাহলেই বুঝতে পারবে। নাফিস, মা, বাবা, ছোট আম্মু, ছোট আব্বুকে পাশে নৌকাটায় তুলে দে। ঠিক আছে। আম্মু, আসলে নৌকা দুটোই ছোট, তাই তোমরা ওইটাতে যাও আর আমরা এটাতে। তোমাদের সাথে আমার বন্ধু মারুফ থাকবে, তোমাদের ঠিক গন্তব্যে সেই নিয়ে যাবে। ঠিক আছে। তারপর তাদের অন্য নৌকাটাতে তুলে দিয়ে আমরা 4জন আর নাফিস এক নৌকাতে উঠলাম। বেশ কিছু সময় পর আমরা একটা কাঙ্ক্ষিত নৌকাতে পৌঁছলাম। আস্তে আস্তে আমরা 5জন সেই নৌকাটাতে উঠলাম। ভাইয়া, এই নৌকাটিতে এত অন্ধকার কেন? কিছুই তো দেখা যাচ্ছে না। হ্যাঁ ভাইয়া, লাইট ঠিক করনি তুমি? সবুর করো, একটু পরেই বুঝতে পারবি। এত সময় ঈশিতা একটা কথাও বলেনি, চুপ করে আছে। অন্ধকারে ঈশিতা হাত ধরে আমি একটা জায়গায় গিয়ে দাঁড়ালাম। সে না হঠাৎ আমাদের উপর একটা লাইট এসে লাগলো। তখনই সবাই খেয়াল করলো আমি ঈশিতার সামনে হাঁটু গেড়ে বসে আছি। ঈশিতা তো আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আমি পকেট থেকে রিংটা নিয়ে তার দিকে এগিয়ে ধরে বলতে লাগলাম, অনেক ছোটবেলা থেকেই তোকে আমি পছন্দ করি। আস্তে আস্তে সেই পছন্দ নামক অনুভূতিটা আজকে ভালোবাসায় রূপান্তর হয়েছে। কখন যে নিজের অজান্তেই তোকে ভালোবেসে ফেলেছি সেটা আমি জানি না। শত চেষ্টা করেও তোকে ভুলতে পারিনি। অবশেষে বুঝলাম এটাই আমার রিয়েল লাভ। আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ ঈশিতা। দিবি কি তোর ওই মনে আমার জন্য ছোট্ট একটা জায়গা? অনেক ভালোবাসবো তোকে, দিবে কি একটু ভালোবাসা? আমার প্রপোজ করা দেখে চারপাশে সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর ঈশিতা চোখ দিয়ে পানি পড়ছে। আমিও আপনাকে খুব ভালোবাসি মাহিম ভাইয়া। আই লাভ ইউ টু। তারপর আমার দিকে হাত এগিয়ে দিল। আমি তার হাতে একটা রিং পরিয়ে দিলাম। আমি উঠে দাঁড়ালে সাথে সাথে আমাকে জড়িয়ে ধরলো। বেশ কিছু সময় পর আমি তাকে ছাড়িয়ে নিয়ে চোখের পানি মুছে দিলাম। তখনই সবাই চিৎকার দিয়ে উঠলো। বাহ, সেই হয়েছে ভাইয়া। আরেকটা সারপ্রাইজ আছে আমার মহারানীর জন্য, একটু ওয়েট করো, সবাই আসুক। ঈশিতাকে প্রপোজ করার পর ফাতেমা, মিম ও তানভীর বিভিন্ন রকমের কথা বলতে লাগলো। আমি আর ঈশিতা চুপচাপ এগুলো শুনতে লাগলাম। ভাইয়া, তুমি কিন্তু সেই প্রপোজ করেছো। মহারানীর জন্য একটু একটু করতে হয়। এত জায়গা রেখে এই নদীর মাঝখানে এসে প্রপোজ করার কারণ কি? কোনো কারণই নেই। ঈশিতার অনেক ইচ্ছে ছিল
রাতের অন্ধকারে নদীর মাঝখানে গিয়ে সময় কাটাবে, তা সেই ইচ্ছেটা আমি পূরণ করলাম। আর এই জন্য এখানে নিয়ে এসে মনের কথা জানালাম। আপনি এ কথা জানলেন কিভাবে? সেটা আপাতত তোর না জানলেও চলবে। বেশ কিছু সময় পর আব্বু আম্মু ছোট আম্মু আমাদের নৌকায় কাছে চলে আসলো। একে একে সবাই আমাদের নৌকাটা পার করে নিলাম। মাহিম, এই রাতের বেলা করে আমাদেরকে নদীর মাঝখানে নিয়ে আসলি কেন বাবা? তো মাহিম, এবার বল তো আমাদের এখানে নিয়ে আসার কারণ কি? আচ্ছা ঠিক আছে বলছি, কিন্তু ছোট আব্বু কোথায় গেল? হঠাৎ একটা ফোন আসলো, তখন বলল ইমার্জেন্সি কোনো কাজ পড়ে গেছে, তাই চলে গেল। ও ঠিক আছে। আমি নিজের পকেট থেকে একটা ছোট রিমোট বের করে ঈশিতার হাতে দিলাম, যেটাতে দুটো বাটন ছিল, একটা সবুজ আর ওটা লাল। এটা কি ভাইয়া? একটু পরেই বুঝতে পারবি। আমি যখন 1 থেকে 3 পর্যন্ত গুনবো তখনই তুই লাল সুইচটার উপর চাপ দিবি। এটা কিসের জন্য? সারপ্রাইজ। ঈশিতা রেডি তো? হুম। 1 2 3। আমার গোনার সাথে সাথেই ঈশিতা লাল বাটনটা ক্লিক হলো, আর সাথে সাথেই চারপাশ থেকে বাজি ফোটা শব্দ হলো, বুম বুম। নৌকার চারপাশ থেকে বাজি ফুটলো এবং আকাশে চকমক করে উঠলো। হঠাৎ আস্তে আস্তে একটা বাজি থেকে হ্যাপি বার্থডে ঈশিতা লেখা উঠলো এবং লেখার নিচে ঈশিতার মুখের প্রতিচ্ছবি ভেসে উঠলো। নৌকার উপরে সারা আকাশ ঝলমল ঝলমল করছে। এগুলো দেখে সবাই অবাক হয়ে গেল। উফ ভাইয়া, কি সুন্দর দৃশ্য। অনেক সুন্দর লাগছে। এটাই ছিল সারপ্রাইজ। ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর সারপ্রাইজ দেওয়ার জন্য। এ সময় আমাদের না জানিয়ে করলি? বললাম তো সারপ্রাইজ ছিল। নাফিস কেকটা নিয়ে আয় তো। জি বস। কিছু সময় পর নাফিস একটা সুন্দর কেক নিয়ে আসলো, যেটার উপরে ঈশিতার মুখের ছবি এবং নাম লেখা ছিল। বাহ, কেকটা তো অনেক সুন্দর। ভাইয়া আমার বার্থডেতে ও এরকম কেক বানিয়ে আনবে। ঠিক আছে ছোটু, ঈশিতা কেক কেটে নে। আমি ঈশিতাকে নিয়ে একটা চাকু এগিয়ে দিলাম। সে আমার থেকে ছুরি নিয়ে কেক কাটতে লাগলো। তখন আমরা সবাই জোর গলায় বলে উঠলাম, হ্যাপি বার্থডে ইউ ঈশিতা, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। তারপর সবাইকে এক এক করে কেক খাইয়ে দিল ঈশিতা। ঈশিতাকেও সবাইকে কেক খাওয়ালো। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। পাগলি। সেখানে আমরা বেশ কিছু সময় সুন্দর মুহূর্ত কাটালাম। তারপর আবার ব্যাক করলাম। আজ ঈশিতা অনেক খুশি। তার হাসি মুখ দেখে আমার মন শান্ত হয়ে গেল। তার হাসি ভরা মুখ দেখে আবার নতুন করে প্রেমে পড়ে গেলাম। তখন হঠাৎ আমার ফোনে একটা টুম করে শব্দ হলো। ফোনটা বের করে দেখলাম নিয়মা আমাকে মেসেজ করেছে। ওপেন করে দেখলাম লেখা, মাহিম, আমরা সবাই চট্টগ্রাম চলে আসছি, বন্দরের আশেপাশে আছি, তুইও চলে আয়। এখানে ডেভিল কিং এর 100-এর বেশি লোক আছে। আধা ঘন্টা পর আমরা নদীর পাড়ে চলে আসলাম। তারপর ভিন্ন ভিন্ন গাড়িতে উঠে পড়লাম আগের মতো। 1 ঘন্টা পর আমাদের বাড়ির সামনে চলে আসলাম। এক এক করে ঈশিতা, মেয়ে ও তানভীর গাড়ি থেকে নেমে গেল। ভাইয়া, তুমি গাড়ি থেকে নামছো না কেন? তোরা বাড়ির ভেতরে যা, আমার একটা কাজ আছে, পরে আসছি। এত রাতে কিসের কাজ আপনার? এই তো আমার এক ফ্রেন্ড হসপিটালে ভর্তি আছে, তো তাকে দেখতে যাচ্ছি। ও, কখন আসবেন আপনি? চলে আসবো তাড়াতাড়ি। আমার জন্য অপেক্ষা না করে সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যেতে বলিস। আচ্ছা। আমি ঈশিতার মুখের দিকেও বেশ কিছুক্ষণ সময় তাকিয়ে থেকে গাড়ি টেনে নিয়ে চলে আসলাম। আর ঈশিতারা বাড়ির ভেতরে চলে গেল। বাড়ির ভেতর গিয়ে তানভীর নিজের রুমে চলে গেল। আর ঈশিতা, ফাতেমা, মিম ঈশিতার রুমে আসলো। এসে দুজনে এসে তাকে ঠেসে ধরলো। বাহ, ভাইয়া তোকে আজ প্রপোজ করেছে, তোর অনুভূতি কেমন লাগছে? হুম, খুব ভালো। ভালো তো লাগবেই। আর দেখছো না, প্রপোজ করার পর থেকে ঈশিতা আপু ভাইয়াকে আপনি করে বলছে। এটা ফাতেমা ঠিক বলেছে। তো ঈশিতা, আপনি বলার কারণ কি? আসলে তার সাথে কথা বলতে আমার খুব লজ্জা লাগছিল, তাই আপনি বলে ফেলছি। ওরে আমার ভাবিজি রে, যাক, তোর স্বপ্ন তো পূরণ হলো। হ্যাঁ, কিন্তু ভাইয়া যে জেসমিন আপুকে ভালোবাসতো। আরে গাধা, সেটা কিছুই না, এমনি তোর মনের ভুল। হতে পারে। এভাবেই তারা অনেক সময় গল্প করবে। এদিকে আমি আধা ঘন্টা গাড়ি চালিয়ে একটা 50 তলা বিল্ডিং এর সামনে হাজির হলাম। মুখে মাস্ক পরে গাড়ি থেকে নেমে বিল্ডিংটার গেটের সামনে গেলাম। গেটের সামনে আমার জন্য নাফিস দাঁড়িয়ে ছিল। নাফিস বার্থডে পার্টি থেকে সরাসরি এখানেই চলে এসেছে আমার আগে। এদিকে সবকিছু ক্লিয়ার তো? হ্যাঁ হ্যাঁ, দারোয়ানকে ছুটি দিয়ে দিয়েছি আর আমার লোক সেট করে দিয়েছি। ঠিক আছে, হেলিকপ্টার রেডি তো? হ্যাঁ, সব রেডি। আর তোর পোশাকগুলো উপরে আছে। ঠিক আছে চল, আর তুইও পোশাকগুলো পরে নে। তারপর আমরা দুজন 50 তলা বিল্ডিং এর উপরে ঢুকে গেলাম। আসলে এই 50 তলা বিল্ডিংটা হলো এমআই গ্রুপ অফ ইন্ডাস্ট্রিয়াস। বেশ কিছু সময় পর আমরা লিফটে উঠলাম। আস্তে আস্তে আমরা টপ ফ্লোরে পৌঁছে গেলাম।
টপ ফ্লোরে পৌঁছানোর পর লিফট থেকে বেরিয়ে একটা রুমের সামনে চলে গেলাম। আমি এবং নাফিস অন্য একটা রুমে গেলাম। রুমের সামনে গিয়ে দরজায় ফিঙ্গার দিলাম, চোখের আই রেটিনা দিলাম, তারপর আস্তে আস্তে দরজাটা খুলে গেল। আমি রুমের ভেতর যাওয়ার সময় সময় দরজাটা অটোমেটিক বন্ধ হয়ে গেল। রুমের মাঝে গিয়ে আমার স্পেশাল পোশাক পরলাম, যেটা দেখতে একটা অদ্ভুত পোশাক। পোশাকের বুকের বাম পাশে ডিভিজি লেখা, যার অর্থ ডেডলি বয়েজ গ্যাংস্টার, আর বুকের ডান পাশে লেখা KLP, যার অর্থ কিংস্টার অফ লেজেন্ড প্রিন্স। পা থেকে মাথা পর্যন্ত ঢাকা, মুখে একটা কিংস্টার মাস্ক পরলাম। সিক্রেট আলমারি থেকে আমার পছন্দের শর্টগান দুটো নিয়ে নিলাম। আমি যে কোনো মিশনে যাই না কেন এই শর্টগান দুটো নিয়েই যাই, কারণ এই দুটো আমার খুব পছন্দের। তবে হাঁটতে হাঁটতে গিয়ে আয়নার সামনে দাঁড়ালাম। অনেকদিন পর সেই চিরচেনা পোশাকটা পরলাম। এই পোশাকে আমাকে কেউ চিনতে পারবে না। শুরু হবে আবার রক্তের খেলা। যারা আমাদের দেশে খারাপ কাজ করছে, মেয়েদের অপহরণ করছে, তাদের তো আমি নির্মম মৃত্যু দেব। শর্টগান দুটো কোমরে গুঁজে নিলাম এবং আরো দুটা এক্সট্রা শর্টগান পায়ে জুতোতে রেখে দিলাম, যেটা আমি ছাড়া কেউ খুঁজে পাবে না। রেডি হয়ে রুম থেকে বেরিয়ে গেলাম। রুমের দরজা আগের ন্যায় মতন বন্ধ করে গেল। আমি রুম থেকে বেরোনোর বেশ কিছু সময় পর নাফিস রুম থেকে বের হলো। তার শরীরে একই পোশাক, শুধু কালার ভিন্ন। তার পোশাকের কালার কালো আর আমার পোশাকের কালার ডার্ক ব্লু। আমার দলের সবারই পোশাক কালো এবং বুকের উপর ডিভিজি লেখা। তাহলে চল যাওয়া যাক। বস। আমরা দুজন হেলিকপ্টারের কাছে গিয়ে দাঁড়ালাম। সঙ্গে সঙ্গে গার্ড এসে দরজা খুলে দিল। আমরা দুজন হেলিকপ্টারে বসার পর পাইলট হেলিকপ্টারটা উড়ানো শুরু করলো। আমি নিজের ফোনটা বের করলাম এবং নিয়ামকে ফোন দিলাম। বেশ কিছু সময় পর নিয়াম ফোন রিসিভ করলো। কিংস্টার্ন অফ লিজেন্ড প্রিন্স, ইউ কামিং। ঠিক আছে, আর কত সময় লাগবে? রওনা দিয়েছি, 1 ঘন্টা লাগবে। ওকে বস, এখানে এক গাড়ি চলে আসছে ডেভিল কিং এর। সেখান থেকে 50 জন মেয়ে নামিয়েছে এবং একটি বড় জাহাজে তুলছে। ওকে, সমস্যা নেই, আমরা রাইট টাইমে পৌঁছে যাব। তুমি ওইদিকে খেয়াল রেখো। ঠিক আছে বস, আমরা চারপাশ থেকে ঘিরে রাখছি সবার আড়ালে। এখানে আমরা 300 প্লাস লোকজন আছি। ঠিক আছে, আমরা না আসা পর্যন্ত কোনো পদক্ষেপ নেবে না। ঠিক আছে। চারপাশে ভালোভাবে নজর রাখো। এই বলে ফোন কেটে দিলাম। আমরা যখন এই রূপে থাকি তখন সবাই আমাকে বস বলে ডাকে। আজ ডেভিল কিংকে পেলে কি করবি? সেটা সেখানে গেলেই বুঝতে পারবি। তাকে হাতের নাগালে পেলে আমি কি করি। সে অনেক অন্যায় করেছে, তাকে হাতের কাছে পেলে থাকার বললাম না। আমার মুচকে হাসিটা, যেটা নাফিসের চোখ থেকে এলো না। হাসি দেখে বুঝে গেছি আজ ভয়ঙ্কর কিছু হতে চলেছে। হেলিকপ্টারটা উড়ে চলেছে নিজ গন্তব্যে, যেটা হলো চট্টগ্রাম বন্দরের কাছে। আজ হয়তো এমন কিছু হতে পারে যে ভয়ঙ্কর মৃত্যু খেলা, আবার নাও হতে পারে। ঈশিতা, ফাতেমা, মিম বাড়ি পৌঁছানোর বেশ কিছু সময় পর মা, বাবা, ছোট আব্বু বাড়িতে পৌঁছালো। তারা বাড়ি পৌঁছানোর পর তারা 3জন নিচে নেমে আসলো। মা, আজ আমার জন্মদিন, আর তোমরা মনে রাখলে না? মনে ছিল। তাহলে কিছু করলে না কেন? সরি রে, কিছু করতে মনে করিস না। মাহিম তো করেছেই। তোমরা তো কিছু করলে না। কথাগুলো বলেই ঈশিতা নিজের রুমে চলে গেল। মা, সত্যিই তোমরা কিছু করনি? কে বললো করি নাই? তাহলে ঈশিতা আপুকে বললে না কেন? তাকে তো বলার আগেই ধাতাম দেখিয়ে চলে গেল। ফাতেমা, কিচেনের ফ্রিজ থেকে কেকটা নিয়ে আয় তোমা। আর মিম, তুই ঈশিতাকে নিয়ে আয়। ঠিক আছে মা। মিম ঈশিতাকে ডাকতে চলে গেল আর ফাতেমা কেক নিয়ে আসতে গেল। একটু পর ফাতেমা কিচেন থেকে একটা সুন্দর কেক নিয়ে আসলো, যেটার ডিজাইন অসাধারণ। মিম ঈশিতার রুমে গেল, দেখলো ঈশিতা মন খারাপ করে বসে আছে, তাই মিম তার কাছে গিয়ে বসলো। কিরে, মন খারাপ করে আছিস কেন? কই না তো, মন খারাপ করবো কেন? তাহলে এভাবে বসে আছিস কেন? এমনি। যাই হোক, এখন নিচে চল, ডিনার করতে হবে। এখন খাওয়ার ইচ্ছা নেই। চল তো। তাই বলে হাত ধরে জোর করে টেনে নিয়ে আসতে লাগলো। সিঁড়ির কাছে এসে হঠাৎ মিম ঈশিতার চোখ ধরলো। এটা কি করছিস মিম? চোখ ধরছিস কেন? আমি নিচে যাব কিভাবে? চোখ ধরার কারণ একটু পরে জানতে পারবি। আর নিচে যাওয়ার ব্যাপারটা আমার উপর ছেড়ে দে, আমি তোকে নিয়ে যাচ্ছি। মিম ঈশিতার চোখ ধরে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলো। ঈশিতাকে একদম কেকের সামনে দাঁড় করে দিল। আস্তে আস্তে ঈশিতার চোখ থেকে হাত সরে নিল মিম। তখনই সবাই সারপ্রাইজ বলে উঠলো। ঈশিতা নিজের সামনে আবার কেক দেখে অবাক হয়ে গেল। তখন সে নিজের মা বাবাকে দিকে তাকিয়ে বলল, তুই ভাবলি কি করে তোর জন্মদিনের কথা আমরা ভুলে যাব আর কিছু করব না? সরি। আমাদের কিছু করার আগেই মাহিম তোকে কত বড় সারপ্রাইজ দিল, তাই আমরা ছোট করে দিলাম।
নে মা কেক কাট। একটু ওয়েট কর, মাহিম আসুক। মিম, তোর ভাইকে ডেকে নিয়ে আয়। মা, ভাইয়া তো বাসায় নেই, হসপিটালে গেছে। কোন ফ্রেন্ড বলে অ্যাক্সিডেন্ট করেছে তাই। ও ঠিক আছে, ঈশিতা কেক কাটো তাহলে। মাহিম ভাইয়া আসুক, তখন কেক কাটবো। ভাইয়া কখন আসবে জানি না, তুই কেক কেটে ফেল। আরে না, বলে গেল না তাড়াতাড়ি আসবে। ভাইয়াকে একটা ফোন দিলেই তো হয়। ফাতেমা একদম ঠিক কথাই বলেছে। মিম, তুই তোর ভাইকে ফোন দে। ওকে আব্বু। মিম নিজের ফোন বের করে আমাকে ফোন দিল। এদিকে আমি প্রায় 1 ঘন্টা পর চট্টগ্রামে পৌঁছলাম। ট্রেনে একটা 25 তলা ভবনের উপর হেলিকপ্টার ল্যান্ড করলো। সেই ভবনটা হলো এমআই গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একটি শাখা। হেলিকপ্টার ল্যান্ড করার সাথে সাথেই কয়েকজন গার্ড এসে দরজা খুলে দিল। সাথে আমি আর নাফিস হেলিকপ্টার থেকে বের হলাম। সবাই আমাকে দেখে সম্মান করলো এবং সালাম দিল। আমিও সালামের উত্তর দিয়ে চলে আসতেছিলাম, তখন আমার ফোন বেজে উঠলো। ফোন বের করে দেখি মিম ফোন করেছে। এটা দেখে আমার প্রচুর রাগ হলো, কারণ কোনো মিশনের সময় কেউ আমাকে ফোন দিলে প্রচুর রাগ ওঠে। তবুও রাগ নিয়ন্ত্রণ করে ফোন রিসিভ করলাম। হ্যাঁ বল, কেন ফোন দিয়েছিস? আসলে ভাইয়া বাড়িতে সবাই আবার ঈশিতার বার্থডে উদযাপন করছি, তাই কেক কাটবো। কিন্তু তুমি নেই বলে ঈশিতা কেক কাটতে চাচ্ছে না। সবাইকে বলে দে আমি আজ বাড়িতে ফিরবো না, আমার বন্ধুর কাছে এসে সারা রাত থাকবো। তার মা বাবাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছি, কেউ নেই বলে বাড়িতে। ঠিক আছে ভাইয়া, সাবধানে থেকো। ফোন কেটে দিয়ে নাফিসকে বললাম, আমি এনেস, এখানকার সবকিছু ঠিক আছে তো? জি বস। তাহলে চলো গাড়িতে বসে রওনা দেওয়া যাক। তারপর আমরা লিফট দিয়ে নিচে নামতে লাগলাম। আমি আর নাফিস এসে দেখলাম কয়েকটা গাড়ি আমাদের জন্য দাঁড়িয়ে আছে এবং তার চারপাশে ভীষণ গার্ড। আমরা দুজন আমাদের গাড়ির দিকে এগিয়ে গেলাম। তখনই একজন গার্ড দরজা খুলে দিল। আমি আর নাফিস গাড়িতে উঠে বসলাম। গাড়ি চট্টগ্রাম বন্দরের দিকে ছুটে চললো। সামনে 2টা গাড়ি, পেছনে 2টা কার, মাঝখানে আমাদের গাড়িটা। বেশ কিছু দূর যাওয়ার পর নিয়াম ফোন করলো। বলো এনকে। বস, ডেভিল কি এখানে চলে এসেছে আর 200 মেয়েকেও নিয়ে আসছে। সবাইকে আস্তে আস্তে গাড়িতে তুলছে, মানে জাহাজে। ঠিক আছে, তুলতে দাও, আমিও বেশ কিছু সময়ের মাঝেই পৌঁছে যাব। ওকে বস। ফোন কেটে দিয়ে ড্রাইভারকে আরো স্পিডে গাড়ি চালাতে বললাম। প্রায় 20 মিনিট পর চট্টগ্রাম বন্দরের কাছে পৌঁছালাম। গাড়ি থামাও ড্রাইভার। এখানে কেন বন্দর আর কিছুটা দূরে? ওগুলো গাড়ি সেখানে গেলে ডেভিল কিং সতর্ক হয়ে যাবে, তাই আমরা এখান থেকে কিছুটা পথ হেঁটে যাব। ঠিক আছে। আমি বলার পরপরই ড্রাইভার গাড়ি থামালো। আমরা দুজন গাড়ি থেকে নেমে গাড়িগুলো কেন দাঁড়াতে বললাম। এনাস, তাহলে যাওয়া যাক। ওকে। তারপর আমরা দুজন বন্দরের দিকে যেতে লাগলাম। যেতে যেতে আপনাদের একটা কথা বলে রাখি, আমরা যখন এই গ্যাংস্টারের রূপে থাকি তখন সবাইকে সংক্ষেপেই ডাকা হয়। যেমন নিয়ামকে এনআই, নাফিসকে এনএস, আর আমাকে এমকে। বেশ কিছু সময় পর আমরা বন্ধুদের পৌঁছে গেলাম। আমি নিয়ামকে একটা এসএমএস করলাম, এনআই সবাইকে ব্লুটুথ কানেক্ট করতে বলো, আমি যেভাবে তোমাদের ইনস্ট্রাকশন দিতে থাকবো। অন্যদিকে বেশ কিছু সময় আগে ডেভিল কিং ও তার সাথে বেশ কিছু লোকজন সেখানে পৌঁছে গেছে। ডেভিল কিং এর শরীরেও একটা পোশাক, যাতে তার কোনো চেহারাই দেখা যাচ্ছে না। সেই গাড়ি থেকে নামলো। ইমু তার দলের একটা লোকের সঙ্গে কথা বলতে লাগলো, যার নাম হাসিব। এইদিকে সবকিছু কমপ্লিট তো? জি বস, সব কমপ্লিট। আর কয়েকজন মেয়েকে ধরলেই হয়ে যাবে। ঠিক আছে, তাড়াতাড়ি কর। তারপর ডেভিল কিং এর লোক মেয়েগুলোকে জাহাজে তুলতে লাগলো। এদিকে সবাই রেডি তো? ঠিক আছে বস। আমি বলার সাথে সাথে অ্যাটাক করবে। ওকে। নাফিস নিজের পজিশন নিয়ে নাও। নাফিস নিজের পজিশন নিয়ে নিল। অন্যদিকে ডেভিল কিং এর লোকগুলো সব মেয়েকে জাহাজে তুলে ফেললো, শুধু কয়েকজন বাদ আছে। এমন সময় আমি সবাইকে ফায়ার করার অনুমতি দিলাম। আমার অনুমতি পেয়ে সবাই দূর থেকে স্নাইপার দিয়ে মারতে লাগলো। এক এক করে সবাই ঢলে পড়তে লাগলো। এ থেকে ডেভিল কিং অনেকটা ভয় পেয়ে গেল। চারপাশে খুঁজতে লাগলো যে কে তাদের লোককে অ্যাটাক করছে, কিন্তু চারপাশে খুঁজেও কাউকে পেল না। হঠাৎ ডেভিল দেখলো কি দূরে কোনো চলে গেল। তখন আমরা সবাই বাইরে বেরিয়ে আসলাম। এনাই, তুমি ডেভিল কিং এর পেছনে যাও, তাকে ধরে আনো। আমি মেয়েদেরকে বাইরে বের করার ব্যবস্থা করছি। ঠিক আছে বস। নিয়াম ডেভিল কিং এর পেছনে চলে গেল, আর আমি, নাফিস ও কিছু গার্ড সবাই সাবধানে ভিতরে প্রবেশ করো, সেখানে অনেক লোক থাকতে পারে। ঠিক আছে বস। আমরা সবাই আস্তে আস্তে খুব সাবধানতার সঙ্গে জাহাজে প্রবেশ করলাম। জাহাজে বেশ কয়েকটা রুম চেক করলাম। হঠাৎ কয়েকজন লোক আমাদের উপর ফায়ার করতে লাগলো, তাই আমরা সেই জায়গায় ঢুকিয়ে পড়লাম। তারপর আমরা উল্টো আক্রমণ করতে লাগলাম। আমাদের দলের সবগুলোই বন্দুক চালাতে এক্সপার্ট, তাই সবাইকে এক গুলিতেই শুয়ে দিচ্ছে। বেশ কিছু সময় এমন চলার পর সামনে বিপক্ষের লোকগুলো মারা গেল। এনএস, তুমি সবাইকে নিয়ে বাকি জায়গায় চেক করো, আর আমি সামনের রুমটা দেখছি, হয়তো সেখান থেকে মেয়েগুলোকে আটকে রাখা হয়েছে। ঠিক আছে বস।
নাফিস গার্ডগুলোকে নিয়ে পুরো জাহাজে চেক করতে গেল, আর আমি একলাই সামনের রুমটার দিকে এগোতে লাগলাম। রুমটার দরজা খুলে দেখলাম অনেক মেয়েকে আটকে রাখা হয়েছে। আমি দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলাম। আমাকে দেখে সবাই চিৎকার করতে লাগলো এবং বাঁচাও বাঁচাও করতে লাগলো। দেখো, তোমরা কেউ চিৎকার করো না, আমি তোমাদেরকে বাঁচাতে এসেছি, তাই সবাই চুপ হয়ে বসে থাকো। আমি এক একজনের দড়ি খুলে দিচ্ছি, তোমরা অন্যদেরও। তারপর আমি কয়েকজনকে ধরে খুলে দিলাম, তারা সারা পেয়ে অন্যান্য মেয়েদের দড়ি খুলে দিল। সবাই দড়ি খোলা হয়ে গেলে আমরা সামনে এসে দাঁড়ালো। তোমরা এখন সবাই সেফ, তোমাদের আটকে রাখা লোকগুলোকে আমার লোক নিয়ে গেছে, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। তখনই সেখানে থাকা একটা মেয়ে বলে উঠলো, মেয়েটা দেখতে খুবই সুন্দর, পোশাক দেখেই মনে হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে। ধন্যবাদ ভাইয়া আমাদের সবাইকে বাঁচানোর জন্য। ধন্যবাদ দিয়ে ছোট করো না বোনেরা, এটা আমার দায়িত্ব। আর তোমাদের মতো আমারও বোন আছে, তাহলে তারা বিপদে পড়লে কি আমি বাঁচাতাম না বলো? অবশ্যই বাঁচাতাম। আমার কথাগুলো শুনে মেয়েগুলো কেঁদে দিল। সবাই কান্না থামো। সবাই কান্না থামিয়ে দিল। হঠাৎ রুমের দরজা খোলার শব্দ হলো। আমি ভাবলাম হয়তো নাফিস আর কিছু লোক এসেছে, তাই পেছনে ঘুরে দেখলাম না। হঠাৎ একটা গুলির শব্দ হলো, কে গুলি চালাইছে এবং কাকে মারতেছিল সেটা দেখার জন্য আমি পিছনে ঘুরতে যাব, তখন সিটকে দৌড়ে পড়লাম। গুলি চালানোর শব্দ শুনে আমি যখন পিছনে তাকাবো, তার কই একজন মেয়ে আমাকে ধাক্কা দিল। আমি সিটকে গিয়ে দেওয়ালের সঙ্গে বাড়ি খেলাম। কপালে বেশ একটু আঘাত লেগেছে, মাছ দিয়ে পুরো মুখ ঢাকা বলে বোঝা যাচ্ছে না, কিন্তু আমার কপালে চিনচিন ব্যথা ঠিকই করছে। তবুও আমি উঠে দাঁড়ালাম। তাকে দেখলাম একটা মেয়ে হাত ধরে বসে আছে এবং কান্না করছে। আমি দরজার দিকে তাকিয়ে দেখলাম একজন গান হাতে করে দাঁড়িয়ে আছে, আমার দিকে আবার বলে চালাতে যাবে। তার আগে আমি শর্ট গানটা বের করে তার হাতে গুলি করলাম, আর একটা পাই গুলি করলাম, যেটা দিয়ে মাটিতে বসে পড়লো। গুলির শব্দ শুনে নাফিস ও তার সাথে থাকা গার্ডগুলো দৌড়ে আমাদের রুমে চলে আসলো। আমি গিয়ে মেয়েটার কাছে বসে পড়লাম। এটা তুমি কি করলে বলো? আপনি আমাদেরকে বাঁচিয়েছেন, সেটার বিনিময়ে এটা কিছুই নয়। যদি আপনি আমাদের না বাঁচাতেন তাহলে ওই শয়তানগুলো আমাদের কি অবস্থা করতো ঠিক আমরা জানি না। তাই বলে এটা করবে? আসলে ভাইয়া আমার মেয়েটা কিছু বলার আগেই জ্ঞান হারিয়ে ফেললো। এসব কি করে হলো বস, আপনি খেয়াল করেননি? আমি ভাবছি তুই এসেছিস তাই খেয়াল করি নাই, কিন্তু হঠাৎ গুলি চালানোর শব্দ শুনতে পাই। আচ্ছা ঠিক আছে, এখন কি করব এর? ওর ব্যবস্থা আমি করছি, তুই মেয়েটাকে নিয়ে যা। আচ্ছা। তারপর আমি আমার রুমালটা বের করে মেয়েটার ক্ষতস্থানে বেঁধে দিলাম। তারপর নাকে যে সে মেয়েটাকে কোলে করে নিয়ে চলে গেল, সাথে কয়েকজন গার্ড। মেয়েটাকে নিয়ে চলে গেলে আমি হেঁটে আমাকে গুলি করা সেই লোকটার কাছে গেলাম, তার কলার ধরে দাঁড় করালাম। কে তোকে পাঠিয়েছে বল আমাকে মারার জন্য? বলবো না। বল। না। তারপর আমি আর তার ক্ষতস্থানে একটা লাথি মারলাম। না দেখে এসে জোরে জোরে চিৎকার করতে লাগলো। বলছি তার নাম লোকটা যখনই কারোর নাম বলতে যাবে তখনই সে আমার গায়ের উপর ঢলে পড়লো। আমি তাকে ধরে পড়া থেকে কাঁধে তুলে নিয়ে হাঁটতে যাব, তখনই ভেজে কিছু হাতে বাঁধলো। হাত সামনে নিয়ে এসে দেখি তাজা রক্ত। তখনই লোকটাকে ঘুরিয়ে দেখি তাকে কেউ গুলি করছে। লোকটাকে কিছু বলতে যাব তার আগেই মারা গেল। কি আমার উপর আক্রমণ করতে পারে, আর এই লোকটাকে কেন মেরে দিল? একটু পরে সেখানে নিয়াম পৌঁছালো। কি হয়েছে বস? আর আপনার উপর বলে আক্রমণ হয়েছিল? ডেভিল কিং এর খবর কি? বস সে পালিয়েছে। তোমরা কি করতেছিলে? এতগুলো লোকের মাঝে কিভাবে বানালো? আসলে বস সে আমাদের পৌঁছানোর আগেই পালিয়েছে। Damn it! বস এই লোকটি কি হয়েছে? এই লোকটা আমার উপর আক্রমণ করছিল, তা কেউ আমাকে মারার জন্য পাঠিয়েছে। কার এত বড় সাহস আপনার উপর হামলা করে? সেটা পরে দেখা যাবে। আগে তুমি এই মেয়েগুলোকে বাড়ির ঠিকানা নিয়ে তাদেরকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। ঠিক আছে বস। তারা যেন সহি সালামতে বাড়ি পৌঁছায়, আর তাদের বাসায় যেন কোনো সমস্যা না সৃষ্টি হয়। কথাগুলো বলে আমি রুমের বাইরে চলে গেলাম এবং ড্রাইভারকে ফোন দিয়ে গাড়ি বন্দরে আনতে বললাম। আমাকে মারার জন্য কে লোক পাঠাতে পারে? এটা নিশ্চয়ই ডেভিল কিং। এবারের মতো তো সে বেঁচে গেল, কিন্তু পরের বার গিয়ে তাকে নিস্তার দেবো না। মনে মনে এইসব কিছু ভাবতেছিলাম, তখনই কয়েকটা গাড়ি আমার সামনে এসে দাঁড়ালো। গাড়ি থেকে কয়েকজন গার্ড এসে গাড়ির দরজা খুলে দিল। আমি গাড়ির ভিতরে উঠে বসলাম। তারপর গাড়ি চলতে শুরু করলো। এখানকার বাংলোতে নিয়ে যাও। ওকে বস। সিটের উপর সব বন্ধ করে বেশ কিছু সময় শুয়েছিলাম। প্রায় আধা ঘন্টা পর একটা বাড়ির সামনে গাড়ি থামলো। বস আমরা চলে এসেছি। ড্রাইভারের কথা শুনে আমি চোখ খুলে দেখলাম আমি বাংলোতে চলে গেছি। কয়েকজন গার্ড এসে দরজা খুলে দিল। আমি বেরিয়ে বাংলোর ভেতরে প্রবেশ করলাম, আর গার্ডগুলো বাড়ির চারপাশে ঘিরে পাহাড়ে দিতে লাগলো। বাংলোতে আমি আমার জন্য রাখা একটা রুমের ভেতরে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে বিছানায় বসে নাফিসকে ফোন দিলাম। নাফিস, ওই মেয়েটার খবর কি? বস মেয়েটা এখন বিপদমুক্ত। মেয়েটার যেন কোনো রকম কমতি না থাকে। আর তার বাড়ির সম্পর্কে কিছু জেনেছিস? জি বস, সব কিছু জেনেছি, এমন বাড়ির লোকদেরও ফোন করেছি।
আচ্ছা ঠিক আছে, বাড়ির লোক চলে আসলে তুই এখানকার বাংলাতে চলে আসিস। ওকে। আমি ফোনটা রেখে কপালে একটু মেডিসিন নিলাম, তারপর বিছানায় শুয়ে পড়লাম অনেক ক্লান্ত লাগার কারণে। অন্যদিকে ঈশিতা, ভাইয়া আজ আসবে না, তুই কেক কেটে নে। ও মাহিম ভাইয়া কি বললো? মাহিম ভাইয়া আজ হসপিটালেই থাকবে। তুই তাহলে কেক কাট। এই নে ছুরি। ছোট মা ঈশিতার দিকে ছুরি এগিয়ে দিল। ঈশিতা ছুরি নিয়ে কেক কাটতে লাগলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ঈশিতা। তারপর ঈশিতাকে কেক কেটে সবাইকে এক এক করে খাইয়ে দিল। তারপর সবাই এক এক করে ঈশিতাকে বিভিন্ন ধরনের গিফট দিতে লাগলো। ধন্যবাদ সবাইকে। তানভীর, তুই আমাকে উপহার দিবি না? আমি তো এখনো ইনকাম করি না যে তোমাকে গিফট দিব, তবু তোমার জন্য ছোট্ট একটা গিফট নিয়ে আসছি। এই নাও তোমার পছন্দের কিটক্যাট চকলেট। তোর এই ছোট গিফট আমার কাছে অনেক কিছু। অনেক রাত হয়েছে, এবার সবাই খেতে আসো। হ্যাঁ চলো সবাই খেতে। তারপর সবাই ডিনার করতে বসলো। খাবারগুলো দেখে ঈশিতা খুবই অবাক হলো। আজ তো দেখি সবগুলো আমার পছন্দের খাবার। আজ আমার একমাত্র মেয়ের জন্মদিন, তার জন্য তো পছন্দের খাবার রান্না করতেই হয়। ধন্যবাদ মা। তারপর ঈশিতা খুবই আরামে ইয়াম্মি করে খেতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে গেল ঘুমাতে। এতগুলো মেয়েকে সাপ্লাই দিতে পারলেও অনেক বড় লোক হয়ে যেতাম, কিন্তু ওই সালা কিংস্টার অফ মাফিয়ার জন্য কিছুই করতে। ওকে আর একবার সময় মতো পেলে অনেকটাই রেগে বলল, বস, এখন আমরা কি করব? কয়েকদিন গা ঢাকা দাও, তারপর আবার কাজ শুরু করব। ওকে বস। ঠিক আছে, তুমি এখন যাও, আমি রেস্ট নেব। আর গাড়ি রেডি করো, আমি ভোরবেলা দেখি কুস্টোরিয়া দিকে রওনা দেব। ওকে বস। হাসিব চলে গেল আর টেবিলে কিং রেস্ট করে নিতে লাগলো। ইন হসপিটাল, নাফিস হসপিটালের করিডোরে একটা বেঞ্চের উপর বসে আছে। মেয়েটাকে নিয়ে আসার আগে সে তার পোশাক পাল্টে ফেলেছিল। সবার আড়ালেই সে যখন বসেছিল তখন দেখলো দুজন বয়স্ক পুরুষ ও মহিলা কান্না করতে করতে এদিকে ছুটে আসছে। সাথে সাথে নাফিস উঠে দাঁড়ালো। বয়স্ক লোক দুজনেই এসে নাফিসের সামনে এসে দাঁড়ালো। বাবা, আমার মেয়ে কোথায়? সে এখন কেমন আছে? আপনার মেয়ে এখন ভালো আছে, সে বিপদমুক্ত। শুধুমাত্র হাতে গুলি ছুঁয়ে বেড়ে গেছে, সেজন্য অজ্ঞান হয়ে গিয়েছিল। আমরা কি মেয়ের সঙ্গে দেখা করতে পারি? হ্যাঁ অবশ্যই, কিছুক্ষণের মধ্যে তার জ্ঞান ফিরবে। তোমাকে অনেক ধন্যবাদ বাবা, দীর্ঘজীবী হও তুমি। আচ্ছা, আপনারা ভিতরে যান, আমি হসপিটালের সব কাগজপাতি ঠিক করে নিই। তারপর মহিলা ও লোকটি একটা কেবিনে চলে গেল যেখানে তাদের মেয়েকে শুয়ে রাখা হয়েছিল। তারা গিয়ে দেখলো তার মেয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে। বেশ কিছু সময় ওয়েট করার পর মেয়েটা আস্তে আস্তে চোখ খুললো। এখন কেমন লাগছে আয়েশা? অনেক ভালো মা। তোমরা কখন আসছো? একটু আগে। আর আমাদেরকে এক ছেলে ফোন করে এখানে নিয়ে আসছে। সে এখন কোথায়? বাইরে আছেন। তাকে ডেকে নিয়ে আসো। আচ্ছা। তারপর লোকটা বাইরে নাফিসকে খুঁজতে চলে গেল। আচ্ছা মা, তুই এই 2 দিন কোথায় ছিলি? আর তোর এই অবস্থা হলো কি করে? আসলে মা। এই কথাগুলো শুনে মহিলাটা আয়েশাকে জোরে ধরে কান্না করতেছিল। এদিকে নাফিস হসপিটালে সকল বিল মিটিয়ে দিয়ে হসপিটাল থেকে বেরিয়ে গেল। অন্যদিকে লোকটা নাফিসকে খোঁজার জন্য রুমের বাইরে এসে দেখে নাফিস কোথাও নেই। অনেক খোঁজার পর যখন পেল না তখন একজন নার্সকে জিজ্ঞেস করলো, আচ্ছা, এখানে যে একটি ছেলে দাঁড়িয়েছিল সে কোথায় গেছে? সে হসপিটালের সকল বিল মিটিয়ে দিয়ে অনেক আগে চলে গেছে। তার কি কোনো ঠিকানা জানো? না। তারপর লোকটা মন খারাপ করে মেয়ের কেবিনে গেল। আবু, সেই ছেলেটি কোথায়? না রে, সেই ছেলেটি অনেক আগে চলে গেছে। ও। বন্দরে। তারপর নিয়াম সকল দিক থেকে বাসার ঠিকানা নিয়ে নিল মেয়েদেরকে বাড়িতে পৌঁছানোর জন্য। তাদের সাথে একজন করে গার্ড পাঠিয়ে দিল। তারপর সে নিজেও সেখানে এসে বেরিয়ে গেল। আপনি কিছু করবেন না, আমি আপনার কাজ করে দেব। এখন কি করতে হবে বলেন? কোথায় পাবো তাকে? আচ্ছা ঠিক আছে, তাদের কিছুই করতে হবে না, আমি আপনার কাজ ঠিক মতন করে দেব। আজকে এই জায়গায় কিংস্টার অফ মাফিয়াকে শেষ করে দেব। হ্যাঁ বল, ওইদিকে কি খবর? না, তোরা তার খেল খতম করে দে, এখন বিজি আছি। তার চেহারা দেখেছিস? আচ্ছা ঠিক আছে, আমি আসছি, তোরা অপেক্ষা কর। হাসিব কোথায় সে? নিয়ে চল আমাকে। এই পানি ব্যবস্থা কর, এই পানি ব্যবস্থা কর। দেখ কে সেই ব্যক্তি যার চট আমার ছেলে মেয়ে বিপদে পড়েছে আর অজানা লোকটা ব্ল্যাকমেইল করছে।
তোদের এত বড় কলিজা যে আমার ছেলে আমার মেয়ের কলিজাতে হাত দিয়েছিস, তাকে তোরা মারার মতো অবস্থা রেখেছিস। তোরা কি তার চেহারা দেখিসনি? অপদার্থের দল। এখন কি হবে? তাড়াতাড়ি তাকে গাড়িতে তোল, জলদি হসপিটালে নিয়ে চল। এটা আমার ভাতিজা আর আমার একমাত্র মেয়ের জামাই।